তার নামটা যেন কি? স্যার আমার নাম হচ্ছে তন্ময় প্রামাণিক। রোল নাম্বার কত? স্যার 56। 56। আরেকজনকে? তোমাদের দুইজন সিয়ার না? আরেকজন হচ্ছে রোল 23 শুভ। ওকে, তোমরা আগের থেকে চেঞ্জ কিভাবে হলা একটু আমাকে যদি হিস্ট্রিটা বলো। টু 217 বা লেভেল 2 টার্ম 2 তে তোমাদের সিআর দুই মনে হয় ডিফারেন্ট ছিল, এখন তোমরা ডিফারেন্ট হচ্ছ। ডিফারেন্টটা তোমরা কিভাবে সিলেক্ট করলা? গ্রুপে স্যার আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে ইলেকশন হয়েছিল। সিলেকশন হয়েছে সিলেকশন, ঠিক? জি স্যার, আমরা ডিসাইড জি করেছি। স্যার। ওকে, তাহলে কি ফর্মালি আমি তোমাদের এই দুইজনকে করতে পারি, ডিক্লেয়ার করতে পারি যে তোমরা হলো 3-1 এর সিআর? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে শুরু করি। ফার্স্টলি আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করে নেই, সেটা হলো যে তোমরা এই যে যেভাবে জয়েন করছো, এখানে তোমাদের রোল নাম্বার থাকাটা খুবই এসেনশিয়াল, ঠিক আছে? না হলে পরে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। যাদের কোনো নাম আছে অ্যাটেন্ডেন্স নেই, সেগুলো অ্যাটেন্ডেন্স দিতে অনেক ডিফিকাল্ট। সুতরাং মেক শিওর দ্যাট যে তোমাদের এই রেজিস্ট্রেশন যেভাবে যেভাবে এন্ট্রি করছো সেখানে তোমাদের নামের সাথে রোল নাম্বারও থাকে যেন। ওকে, record on this computer, we share screen. তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? ইয়েস স্যার। ওকে, লাভলি। তাহলে আমাদের যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি সেই কোর্সটার নাম হলো 301 মেটাল কাস্টিং অ্যান্ড পাউডার প্রসেসেস। এটা একটা 4 ক্রেডিট কোর্স। তোমরা লেভেল 3 থেকে প্রসেসিং রিলেটেড কোর্স শুরু করলাম। লেভেল 2 পর্যন্ত তোমাদের মোটামুটি সব বেসিক সায়েন্স রিলেটেড কোর্স ছিল, যেখানে তুমি প্রিন্সিপালসগুলো বিল্ড আপ করলে। এখন অ্যাপ্লিকেশন রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কোর্সগুলো তোমরা শুরু করবে। সো টেকনোলজি রিলেটেড প্রথম কোর্সটাই যেটা, সেটা হলো মেটাল কাস্টিং অ্যান্ড পাউডার প্রসেস। এটা হলো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। আমরা দেখবো যে অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বিভিন্নভাবে প্রসেস করি। সো সেই ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি এখানে 1 এবং 2 ভালো। আগে আমাদের শুধু মেটাল কাস্টিং বলে একটা কোর্স ছিল, আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করেছি। পাউডার প্রসেস বলে আরেকটা কোর্স ছিল, যেটাকে এই দুটার মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি। সো মেটাল কাস্টিং অ্যান্ড পাউডার প্রসেস, পাউডার মেটালার্জি এবং মেটাল কাস্টিং এই দুটো একসাথে আসবে। যদিও আরেকটা ছোট্ট একটা হাইলাইট আছে, আমরা একটু পরে সেটা নিয়ে দেখবো। ওকে, সো আমাদের আজকের পার্টটা হলো ইন্ট্রোডাকশন। আমরা মূলত চেষ্টা করব যে কাস্টিং জিনিসটা কি সেটা এক্সপ্লেন করার জন্য। কিছু বুকস রেফারেন্স হিসাবে এখানে আমি উল্লেখ করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। প্রায় সবগুলো বইই ইয়েতে অ্যাভেলেবল ফর ডাউনলোড। প্রবাবলি এই বইটা না, তোমরা যদি কেউ পাও আমাকে একটা কপি দিলে পরে আমি উপকৃত হব। আদারওয়াইজ বিলি এসবি এগুলো সবই আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। ওকে, সো আমাদের এই পার্টিকুলার লেকচারের অবজেক্টিভ যেটা, সেটা হলো টু হ্যাভ অ্যান ইন্ট্রোডাক্টরি নলেজ অ্যাবাউট হাউ to produce a net shape and near net shape object using metal and alloy. এখানে নেট শেপ বলতে মিন করছি আমরা যে তুমি একদম ফিনিশ প্রোডাক্টটা তৈরি করবা, বেশি কিছু আর কিছু করতে হবে না। আর নিয়ার নেট শেপ হলো তুমি একটা অবজেক্ট করছো ক্লোজ টু ফিনিশ প্রোডাক্ট, হয়তো কিছু টুকটাক মেশিনিং করার দরকার পড়তে পারে, টুকটাক সার্ফেস ফিনিশিং করার প্রয়োজন পড়তে পারে, অ্যান্ড সো অন। হিট ট্রিটমেন্ট দুটার মধ্যেই হয়তো নেসেসারি হতে পারে, যদি তুমি স্ট্রাকচারাল চেঞ্জ যদি করতে চাও, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু অবজেক্টটা তৈরি করতে গেলে পরে আইদার ফিনিশ প্রোডাক্ট, এক্স্যাক্টলি ফিনিশ প্রোডাক্ট, অথবা প্রায় কাছাকাছি একটা ফিনিশ প্রোডাক্ট তুমি তৈরি করতে পারবা। কিভাবে? ইউজিং মেটালস অ্যান্ড দেয়ার অ্যালয়স, নট সেরামিক, অন্য কোনো কিছু না, শুধু মেটাল রিলেটেড আমরা এখানে কথাবার্তা বলবো। ওকে, সো lecture outcome for this lecture would be identify casting as an important metal forming process.
সেটা আমরা বোঝার চেষ্টা করব। ভেরিয়াস স্টেপস অফ মেটাল কাস্টিং, কিভাবে কাস্টিং করে থাকি আমরা, তার স্টেপগুলো কি কি সেটা আমরা দেখব। এক্সামিন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড লিমিটেশনস অফ মেটাল কাস্টিং প্রসেস, সেটা আমরা জানবো। এবং লাস্টলি আরো দুটো ইম্পর্টেন্ট আমরা বলছি প্রসেস আমাদের এখানে আসবে, একটা হলো পাউডার মেটালার্জি এবং আরেকটাকে বলে অ্যাডিটিভ মেটালার্জি বা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। মেটালার্জি না বলে ম্যানুফ্যাকচারিং দেওয়াটা ভালো ছিল। ওকে, ইন প্রোডিউসিং ইট শেপ অবজেক্ট ইউজিং মেটালস এন্ড অ্যালয়েস, এই হলো আমাদের আজকের লেকচার আউটকাম। বাই দ্য ওয়ে, তোমাদের কি কাস্টিং এর কোনো ক্লাস হয়েছে বা কোনো ল্যাব হয়েছে? স্যার গতদিন স্যার মাহবুব স্যার ক্লাস দিয়েছেন কিছুটা আর কি। ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হয়েছে কিছু প্রথম ক্লাসটা? না স্যার, ইন্ট্রো হইছে, সরি, সেই সাইড টু ইন্ট্রোডাকশন করাইছে। 302 হয়নি এখনো কি? স্যার 302 স্যার জাস্ট ইন্ট্রোডাকশন দিছে কাস্টিং এর ব্যাপারে, কাস্টিং এর জাস্ট একটু নলেজ দিছে, আমাদের কোনো এক্সপেরিমেন্ট হয়নি এখনো। কিভাবে কাস্টিং করে সেটা তোমাদের দেখায় নাই? একটা মোল বানিয়ে দেখায় নাই মোল্ডের ভিতরে? স্যার ওটা নেক্সট স্লাইডে দেখানো হয়েছিল স্যার। স্লাইডে দেখানো স্লাইডে? ও তোমার জি, ল্যাবে স্যার। ছিল না? না স্যার। না স্যার, ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো লেটস বিগিন। আমরা প্রথমে শুরু করব ইন জেনারেল ম্যাটেরিয়ালস প্রসেসিং টেকনোলজি। সো নট অনলি মেটাল, আমরা ইন জেনারেল ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে প্রসেসিং করে। সো এইখানে বাই দ্য ওয়ে প্রসেসটাই বা প্রসেসের দুটো পারপাস আছে। একটা পারপাস আমরা সবাই জানি, প্রসেস মানে হলো কোনো একটা জিনিস তৈরি করা, কিন্তু আরেকটা জিনিস আমরা বুঝি না। যদিও তোমাদের ফার্স্ট ইয়ারে কিছুটা বলা হয়েছে যে প্রসেস is a method of shaping, joining, finishing of material using to make an useful object. একটা অবজেক্ট তৈরি করতে গেলে পরে আমরা যতগুলো স্টেপ করি, যতভাবে করি, সবগুলো এক একটা প্রসেস, এটা আমরা সবাই জানি। সেকেন্ড একটা জিনিস যেটা আমরা টেন টু ফরগেট, সেটা হলো এ ওয়ে অফ মডিফাইং অর এনহ্যান্সিং প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। তোমরা ম্যাটেরিয়াল টেট্রাহাইড্রে পড়েছো যে স্ট্রাকচার, প্রসেস, প্রপার্টিজ, পারফরমেন্স, রিলেশনশিপ অফ ম্যাটেরিয়াল একটা টেট্রাহাইড্রে আমরা বলি, এবং সেখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে। এবং সেখানে আমরা আলাপ করেছিলাম যে প্রসেসিং দিয়েও আমরা প্রপার্টি চেঞ্জ করতে পারি, যেমন বলেছিলাম যে কাস্টিং করে আমরা প্রপার্টি চেঞ্জ করতে পারি, রোলিং করলে আরেক ধরনের প্রপার্টি হয়, এক্সেট্রা এক্সেট্রা। সো প্রসেস দিয়েও আমরা মাঝে মাঝে প্রপার্টিকে ম্যানিপুলেট করতে পারি। সো দিস ইজ দ্য another very important objective of a process. A process is characterized by certain attributes. Attributes মানে হলো ক্যারেক্টারিস্টিক। সো প্রতিটা প্রসেসেরই কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু না কিছু গুণাবলী আছে, যার কারণে আমরা ওই প্রসেসটা সিলেক্ট করি। যেমন এখানে আমরা একটা টেবিল অফ ফর্মে কিছু ডেটা দিয়েছি, যেমন এই যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বললাম বা অ্যাট্রিবিউটের কথা বললাম, সো এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হতো ম্যাটেরিয়াল ক্লাস। কিছু কিছু প্রসেস আছে লেটস সে যেগুলা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা সম্ভব, তার মানে যে ম্যাটেরিয়াল গুলোর মেল্টিং পয়েন্ট ভেরি হাই, সেই সমস্ত ম্যাটেরিয়াল ট্যাকেল করতে পারে কোনো একটা প্রসেস, অন্য কোনো প্রসেস হয়তো ট্যাকেল করতে পারে না। আমরা দেখবো কাস্টিং এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ অফ কাস্টিং প্রসেসের মধ্যে আমরা বলবো যে এরা হাই টেম্পারেচার ম্যাটেরিয়ালকে ইউজ করতে মানে ট্যাকেল করতে পারে না বিকজ অফ দেয়ার ভেরি হাই মেল্টিং পয়েন্ট, এগুলো মেল করতে অনেক ঝামেলা। ঠিক আছে, সো ম্যাটেরিয়াল ক্লাস কোন এই একটা পার্টিকুলার প্রসেস কি ধরনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, কি ধরনের ম্যাটেরিয়াল নিয়ে এই প্রসেসে ম্যানুফ্যাকচারিং করা যেতে পারে, সেগুলো তার একটা অ্যাট্রিবিউট থাকতে পারে। সাইজ, এর চেয়ে বড় বেশি কাজ করা যায়। রোলিং, ফোর্জিং, যদি পার্টিকুলার ফোর্জিং কথা বলি, ফোর্জিং নিয়ে যদি আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, তাহলে বিকজ অফ দ্য লিমিটেশনস অফ এ ডাই আমরা এত বড় জিনিস ফোর্জিং দিয়ে করতে পারবো না। ফোর্জিং দিয়ে করলে সাধারণত ছোটখাটো জিনিসপত্র করি। শেপ একই কথা প্রযোজ্য, কমপ্লেক্স শেপ আমরা ফোর্জিং দিয়ে করতে পারবো না, রোলিং দিয়ে করতে পারবো না, কিন্তু কাস্টিং করে ইজিলি করা যায়। সো এইখানে যে কয়টা আমরা ক্যারেক্টারিস্টিক বলছিলাম, শেপ, কমপ্লেক্সিটি, টলারেন্স, রাফনেস, সারফেস ডিটেল, মিনিমাম ব্যাচ সাইজ, এর চেয়ে কম দিলে পরে লস হয়ে যাবে, প্রোডাকশন রেট কেমন, কস্ট, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং যেহেতু আমরা, সুতরাং কস্ট একটা ইস্যু। সো দিস আর দ্য কমন অ্যাট্রিবিউটস অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রসেস, এবং বাই কনসিডারিং দিস অ্যাট্রিবিউটস আমরা নর্মালি সিলেক্ট এ প্রসেস। ওকে, সো নর্মালি আমাদের যত ধরনের প্রসেস আছে তাদেরকে আমরা 10টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এবং এটা আমরা গ্র্যাজুয়ালি সাজিয়েছি। আমাদের প্রথমে র মেটেরিয়াল আছে, এবং তারপরে প্রথম লাইনে যে প্রসেসগুলো আছে এইগুলোকে সাধারণত প্রাইমারি শেপিং প্রসেস বা প্রাইমারি ফর্মিং প্রসেস যাই বলি না কেন। সো এখানে 6টা
এটা এসবি বই থেকে নেওয়া হয়েছে। এসবি বইতে আগে 5টা উল্লেখ করা হতো, এখন এটাকে 6টা, 2টা ভাগ করা হয়েছে, শেষের 2টা। আমি এখানে এটা নেই, হাইলাইট ডিসঅ্যাপয়েন্টেড নেই। সো এইখানে এই যে কম্পোজিট ফর্মিং স্পেশাল মেথড, এটা আগে জাস্ট স্পেশাল মেথড নামে উল্লেখ করা হয়েছিল। সো 5টা ছিল, এখন কম্পোজিটের জন্য, নর্মাল কম্পোজিট মেকিং এর জন্য আলাদাভাবে বলা হয়েছে, স্পেশাল কম্পোজিট বা স্পেশাল মেথডের জন্য আলাদা করা হয়েছে। সো এ নিয়ে 6টা মেথড। কাস্টিং অবভিয়াসলি একটা প্রসেস, মোল্ডিং আরেকটা মেথড, ডিফর্মেশন প্রসেস, রোলিং, ফোর্জিং, এক্সট্রুশন এক্সেট্রা, এগুলো দিয়ে ডিফর্মেশন মেথড। পাউডার মেটালার্জি একটা মেথড আছে। কম্পোজিটের জন্য হ্যান্ড লেয়ার, তোমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস পড়বা, 4th ইয়ারে যে পড়বা সেখানে দেখবে। ফিলামেন্ট ওয়েডিং আছে, একটা রেজিন ট্রান্সফার মোল্ডিং একটা আছে। স্পেশাল মেথডের মধ্যে র্যাপিড প্রোটোটাইপিং আছে, লেয়ার আছে, ইলেকট্রোফর্মিং আছে। আমরা আরেকটা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং কথা বলছি, সেখানে একটা। এগুলো অল স্পেশাল মেথডস। সো দিজ আর দ্য মেথডস। তুমি কোনো একটা অবজেক্ট তৈরি করতে গেলে পরে এই 6টা মেথডের কোনো না কোনো মেথড দিয়ে তোমাকে একটা মেজর শেপ দিতে হবে, যার জন্য এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি শেপিং প্রসেস। এটা তোমাকে ইউজ করতেই হবে। একটু তফাৎ বলি এই বিটুইন দি ফার্স্ট টুলস। এগুলো প্রসেসটা মূলত দেখতে একরকমই, নাম ডিফারেন্ট হয়েছে বিকজ অফ দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল দে ক্যান হ্যান্ডেল। কাস্টিং মেথড সেই সমস্ত ম্যাটেরিয়ালের জন্য ইউজ করা হয় যে সমস্ত ম্যাটেরিয়ালের ফ্লুইডিটি অনেক বেশি। আমার মেল করার পরে মোল্ডের ভিতরে ঢুকতে তাদের কোনো সমস্যা হয় না, বিকজ অফ হাই ফ্লুইডিটি। তারা খুব ছোট থিকনেস, থিন সেকশন দিয়ে ভিতরে ইজিলি পেনিট্রেট করতে পারে। সো দিস আর দ্য কাস্টিং মেথড। আর মোল্ডিং মেথড, এখানেও একটা মোল্ড লাগে, কাস্টিং এ মোল্ড লাগে, এখানেও একটা মোল্ড লাগে, কিন্তু এইখানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, দোজ ম্যাটেরিয়ালস আর ভেরি ভিসকাস। তার মানে এদের ফ্লুইডিটি খুবই কম, যেমন গ্লাস, যেমন পলিমার। সো পলিমারের তুমি একটা চেয়ার বানাবা, তাহলে পরে যে মেথড ইউজ করবা সেটা হলো মোল্ডিং মেথড। এক্সট্রুশন একটা মেথড আছে, যেখানে বাই ফোর্স ম্যাটেরিয়ালটাকে ঢোকানো হয়, যেহেতু তাদের ফ্লুইডিটি কম। সো বেসিক্যালি এই হলো ডিফারেন্স। আদারওয়াইজ প্রসেস মূলত দেখতে একরকম। সো এনিওয়ে, তুমি র মেটেরিয়াল দিয়ে এই 6টার কোনো একটা মেথড দিয়ে তুমি একটা টিপিক্যাল শেপ দিলা। তারপরে যে 4টা মেথড আছে, এইগুলোকে বলে সেকেন্ডারি শেপিং মেথড। যেমন মেশিনিং আছে, যেমন হিট ট্রিটমেন্ট করা হতে পারে। পরবর্তী পর্যায়ে যদি এমন হয় যে কমপ্লেক্স শেপ করা প্রয়োজন, তখন তো 2টা মিলে জোড়া দিয়ে একটা অবজেক্ট তৈরি করা, দ্যাটস কল্ড জয়েনিং। নানান ধরনের জয়েনিং মেথড আছে। সারফেস ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে, যেমন গ্যালভানাইজিং একটা ইম্পর্টেন্ট সারফেস ট্রিটমেন্ট মেথড। অথবা আমরা ঘড়ি টড়ি যেগুলো করি, ক্রোমাইজিং করি, অ্যানোডাইজিং করি। সো অল দিজ আর সারফেস ট্রিটমেন্ট মেথড। সো তাহলে আমরা সেকেন্ডারি মেথডের মধ্যে পেলাম 4টা গ্রুপের মধ্যে আছে। একটা হলো মেশিনিং করার প্রয়োজন পড়তে পারে, একটা হিট ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে, লাগবেই যে নট নেসেসারি, জয়েনিং করার প্রয়োজন হতে পারে, এবং সারফেস ট্রিটমেন্ট করা। সো দিস আর দ্য সেকেন্ডারি মেথড, মে অর মে নট বি ইউজড ফর এ পার্টিকুলার পারপাস, পার্টিকুলার অপারেশন। ওকে, সো দিস আর জেনারেল 10 ক্লাসেস অফ প্রসেস, যেগুলো দিয়ে কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল আমরা একটা ইউজফুল শেপে দিতে পারি, ইউজফুল অবজেক্ট তৈরি করতে পারি। নাও লেটস টক অ্যাবাউট জাস্ট মেটালস এন্ড অ্যালয়েস। ঠিক আছে, কোন মেথড দিয়ে আমরা মেটালস এন্ড অ্যালয় দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবো? তো ওইটার জন্য আমরা যদি আলাদা একটা যদি গ্রুপ দেখি, যেমন এখানে যেটা দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালকে নর্মালি আমরা মেটালস এন্ড অ্যালয় কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে ফার্স্টলি আমরা ওইটাকে লিকুইফাই করি, আমরা মেল করি। মেল করার পরে either we atomize it to make a metal powder, এবং পাউডার তৈরি করি, তারপরে প্রেসিং এন্ড সিন্টারিং করে পাউডার মেটালজি মেথডে আমরা অবজেক্ট তৈরি করি। সেটা হলো ডান পাশের রুটটা। সেকেন্ড বাদিকের যে রুটগুলো যেগুলো আছে, আমরা লিকুইড মেটাল নিয়ে either we make a finished product or we make intermediate product from which we can produce finished product। সেটা হতে পারে, যেমন একদম বাম পাশে যেটা আছে, মোল্ডিং এন্ড কাস্টিং করে আমরা একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করি, যেটার নাম আমরা নর্মালি বলি কাস্টিং। মেথডের নামও কাস্টিং, প্রোডাক্টের নামও কাস্টিং। এছাড়া আমরা আরো কিছু করি, স্টিলের জন্য যদি এক্সাম্পল হিসেবে ঠিক করি, মনে করো স্টিল মিলে আমরা যেটা করি, প্রথমে স্টিল গালে নিয়ে কাস্টিং করি, আইদার ইনগট হিসেবে তৈরি করি, অথবা কন্টিনিউয়াস কাস্টিং করে বিলেট টিলেট এক্সেট্রা স্ল্যাব ইত্যাদি তৈরি করি। সো এগুলো দিস আর দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্টস অর সেমি ফিনিশ প্রোডাক্ট।
এটাকে সেমি ফিনিশ বলতে পারি। এখান থেকে আমরা কিছু স্ট্যান্ডার্ড স্টক তৈরি করি, যেমন বাজারে যখন আমরা কিনতে চাই, আমরা বিলেট কিনি না, কারণ আমার জন্য বিলেটের প্রয়োজন নেই। আমি কি করব, আমি বিলেট দিয়ে কি করবো, আমি বার দিয়ে কি করবো, সেকশন দিয়ে কি করবো, আই নিড এ প্লেট or I need a bar, I need a tube, etc. etc. So these are the semi-finished product, standard rod stock, যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে। আমি as an user I can procure this one to make the finished product, ঠিক আছে। আর এগুলো হলো এটা হলো প্রথম প্রাইমারি শেড, তারপরে ইন্টারমিডিয়েট শেড। এবং প্রতিটার মধ্যে খেয়াল করো, আমরা লিকুইড মেটালকে কাস্টিং করছি ইনগট অথবা বাই কন্টিনিউয়াস কাস্টিং মেথড। সো আমরা পেলাম ইন্টারমিডিয়েট শেপ, এবং এটাকে রোলিং ফোল্ডিং যাই যে অপারেশনই বলি না কেন, হট ওয়ার্ক মানে বাই হট প্রসেস ও কোল্ড প্রসেস, আমরা স্ট্যান্ডার্ড সেমি ফিনিশ স্টক বানাই, এবং সেখান থেকে আমরা আরো সাবসিকুয়েন্ট প্রসেস ইউজ করে ফোর্জিং করে, রোলিং ফোর্জিং করে এক্সেট্রা আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি। এবং এটাকে অফেন যদি এমন হয় যে একটু কমপ্লেক্স শেপ করতে হবে, সুতরাং আমরা তাহলে দুইটা প্লেট জোড়া লাগিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, মেশিন শেপ তৈরি করি। সো মেশিনিং এর প্রয়োজন হতে পারে বা জয়েনিং এর প্রয়োজন হতে পারে এক্সেট্রা। সো দিস আর দ্য কমন ওয়ে by which we produce an object using metals and their atoms. So আমরা তাহলে বলতে পারি যে এখানে যতগুলা প্রসেস আমরা দেখলাম, যতগুলা রাস্তা আমরা ফলো করি না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কয়েকটা স্টেপ লাগে। যেমন পাউডার মেটালের মেথডে আমাকে প্রথমে লিকুইফাই করতে হবে, তারপরে পাউডার তৈরি করতে হবে, তারপরে প্রেসিং এন্ড সিন্টারিং করতে হবে। এখানে তো অনেক ধরনের স্টেপ আছে, অনেকগুলো স্টেপ করে করে আমরা ফাইনালি ফিনিশ প্রোডাক্ট তৈরি করি। এন্ড কাস্টিং ইজ দ্য অনলি প্রসেস, কাস্টিং ইজ দ্য অনলি প্রসেস যেখানে কেবলমাত্র একটা স্টেপে আমরা করতে পারি, লিকুইড করে একটা মোল্ডে সলিডিফাই করা। So majority of the shapes are originated from a common metal forming process known as casting. So this is a casting process. যেটা দিয়ে ফিনিশ প্রোডাক্ট করি, কাস্টিং প্রসেস সেমি ফিনিশ প্রোডাক্ট করা, কন্টিনিউয়াস কাস্টিং এগেইন সেমি ফিনিশ প্রোডাক্ট তৈরি করা। এখানে কাস্টিং করি না, কিন্তু উই লিকুইফাই ইট। ওকে, সো এই হলো আমরা কাস্টিং যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, ভেরি ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, যেটা মেটাল এবং অ্যালয় দিয়ে কোনো একটা অবজেক্ট তৈরি করতে গেলে প্রায়শই আমরা ইউজ করি, সেটাকে আমরা রেকগনাইজ করলাম। সো কাস্টিং অ্যাজ এ মেটাল ফর্মিং প্রসেস, কাস্টিং প্রসেসটা তাহলে কি? কাস্টিংটা হলো একটা নেট শেপ প্রোডাক্ট তৈরি করতে পারি বা নিয়ার নেট শেপ প্রোডাক্ট তৈরি করতে পারি বাই অ্যালাউইং মোল্টেন মেটাল টু সলিডিফাই ইনসাইড এ মোল্ড ক্যাভিটি। একটা মোল্ড ক্যাভিটি লাগবে, যে জিনিসটা তৈরি করতে চাই তার একটা রেপ্লিকা আমাদের তৈরি করতে হবে, আইদার স্যান্ডের মধ্যে অথবা মেটালের মধ্যে করতে পারি বাই মেশিনিং করে, এবং আমরা ওর মধ্যে লিকুইডটাকে ঢেলে উই অ্যালাউ দেম টু সলিডিফাই, ঠিক আছে, টু অবটেইন দ্য প্রোডাক্ট। তাহলে পরে এটাকে যদি আমরা জাস্ট একটা শীটের মাধ্যমে যদি আমরা দেখাতে চাই, স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে, তাহলে উই হ্যাভ এ র ম্যাটেরিয়াল, উই লিকুইফাই ইট ইন এ ফার্নেস টু অবটেইন দ্য মেল্ট, and then we pour it into the mold. যে মোল্ডটা আমরা আইদার স্যান্ডে বানাতে পারি অথবা ইয়ে বানাতে পারি, কি বলে, মেটাল মোল্ডেও বানাতে পারি। and then we pour it in the mold, and after solidification we break the mold and remove the casting. যদি কাস্টিং ওকে না হয়, আমরা ভেরি ইজিলি এটাকে আবার রিমেল করে আবার ট্রাই করতে পারি। যদি কাস্টিং ওকে থাকে, তাহলে পরে আমরা যে প্রোডাক্ট পাবো আইদার এটা নেট শেপ প্রোডাক্ট অথবা নিয়ার নেট শেপ প্রোডাক্ট। সো দিস ইজ দ্য ইন সামারি বা সোজা ভাষায় সংক্ষেপে কাস্টিং প্রসেসটাকে ডেসক্রাইব করা হলো। এখন এই কাস্টিং প্রসেসটা দুনিয়াতে 5000 বছর আগের থেকে শুরু হয়েছে। তো একদম আগেকার দিনের লোকজন এই প্রসেসের সম্বন্ধে জানতো। ভেরি ওল্ড একটা প্রসেস, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা হলো কাস্টিং। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি যে প্রিমিটিভ পিপল যারা, তারা এই বর্ষা বানাতো, অ্যারোহেড কিভাবে বানাতো সেটা এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। তো এই অ্যারোহেড এটা বানানোর জন্য আমরা জানি যে প্রিমিটিভ পিপলের বর্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট কি বলবো ডিভাইস তাদের রুজি রোজগারের জন্য, ঠিক আছে। তো শিকার করার জন্য তাদের এই বর্ষার প্রয়োজন পড়ে, এবং এই বর্ষার ফলাটা তারা তৈরি করে কাস্টিং করে। এবং তার মধ্যে তাহলে প্রথমে তারা একটা লাগে হলো যে বর্ষার ফলাটা তারা তৈরি করবে তার একটা রেপ্লিকা, এটা সাধারণত স্টোনের হয়ে থাকে। রেপ্লিকা লাগলো, তারপরে কিছু কাদা লাগবে এবং পানি লাগবে এবং কিছু কপার। তখন রেডিলি কপার একটা অলমোস্ট কি বলে এটাকে, কি ধরনের ম্যাটেরিয়াল যেন বলে যেগুলো রিয়াকশন করে না,
গোল্ড ফর এক্সাম্পল, প্রেশাস মেটাল, স্যার নোবেল মেটাল। নোবেল মেটাল নোবেল মেটাল, এক্স্যাক্টলি নোবেল মেটালের কাছাকাছি, যার কারণে তখনকার দিনে একদম আদিম যুগে প্রচুর কপার পাওয়া যেত নাগেট ফর্মে, গোল্ডের মতো করে পাওয়া যেত। তো সেগুলা কপারের চেয়ে আগে এসছে ব্রোঞ্জ। সো ব্রোঞ্জ এই ধরনের সোজা কথা কপার অ্যালয়, সেই কপার অ্যালয় নাগেট পাওয়া যেত, সেগুলা তারা কালেক্ট করতো। প্রথমে তারা করতো ক্লে ইজ টেম্পার্ড উইথ ওয়াটার অ্যান্ড নিডেড অ্যান্টিপ্লাস্টিক। তার মানে আমাদের রুটি বানানোর জন্য যেরকম ময়দা বা আটা পানি দিয়ে মিশিয়ে যে মথে যেরকম টু মেক ইট প্লাস্টিক ম্যাটেরিয়াল, ঠিক সেরকম ভাবে এই ক্লেটাকে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল করে চ্যাপ্টা করে একটা শীটের মতো তৈরি করা হলো, এবং সেখানে এই বর্ষা স্টোনের যেটা ইয়ে আছে, রেপ্লিকা যেটা আছে, সেটাকে চাপ দিয়ে ওখানে তার একটা মূল বানানো হলো, ছাঁচ বানানো হলো। তার উপরে আবার উপরেরটা দিয়ে উপরের পার্টটা তৈরি করা হলো। সো উই মেক দ্য মোল্ড ইউজিং দ্য প্যাটার্ন, ঠিক আছে। এরপরে এটা খুলে প্যাটার্নটাকে সরিয়ে ফেলা হলো। সরিয়ে ফেলার পরে হাত দিয়ে একটা ছুরি টাইপের কিছু দিয়ে এখানে একটা চ্যানেল করা হলো, যেটার ভিতর দিয়ে লিকুইড মেটাল ঢালা হবে। তো চ্যানেল করার পরে এটাকে আবার একসাথে ক্লোজ করে চামড়ার দড়ি বা গাছের কোনো কিছু দিয়ে বাকল দিয়ে এটাকে বাঁধা হলো। বাঁধার পরে কপার এটাকে গালিয়ে ঢেলে দেওয়া হলো। সলিডিফাই হওয়ার পরে এটাকে ভেঙে কাস্টিংটা বের করা হলো। সো দিস ইজ দ্য ওল্ডেস্ট মেথড, যেটা প্রিমিটিভ পিপলরাও সেই 5000 বছর আগে এটা ইউজ বা তারও আগে এটা ইউজ করেছে। আমরা 5000 বলতেছি কেন? কারণ 5000 বছর আগেকার কাস্টিং এখন পাওয়া যায়, ঠিক আছে, মানে পাওয়া গেছে, এবং কার্বন ডেটিং করে এগুলা বয়স বের করা গেছে। তো এই যে কাস্টিং এর জন্য যে প্রসেসটা প্রিমিটিভ পিপলরা ইউজ করতো, বেসিক্যালি আমরা একই মেথড ইউজ করি, এখনো একইভাবে আমরা কাস্টিং করি। প্রসেসের মধ্যে খুব একটা কোনো ডেভেলপমেন্ট হয়নি। ডেভেলপমেন্ট যেখানে হয়েছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেটা আমরা একটু পরে আলাপ করবো। সো এখন কিভাবে করে? আমরা আগের মতোই, আমাদের একটা প্যাটার্ন লাগে। সেই প্যাটার্নটা আমরা এখন যেটা করি, দুইটা পার্টে করি, আগেও দুইটা পার্টে করা হয়েছে। সে উপরের পার্টটা করার জন্য প্রথমে আমরা একটা কাঠের প্লেট রাখি, কাঠের প্লেটের উপরে প্যাটার্নটা। এখন প্যাটার্নটা এমন হতে পারে যে ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য কাস্টিং, এটা আমরা যেহেতু দুইটা পার্ট আছে মোল্ডে, পুরাটাই উপরে পার্টে আমরা বসাতে পারি, অথবা পুরাটাই নিচের পার্টে বসাতে পারি, অথবা অর্ধেক অর্ধেক করে আমরা উপরে নিচে দুইটা পার্টের মধ্যে বসাতে পারি। এখানে যেরকম করেছে, মাঝখান দিয়ে স্প্লিট করে উপরে পার্টে কিছু বসিয়েছে, নিচের পার্টে কিছু বসিয়েছে। তো উপরে পার্টে বসালাম, বসানোর পরে বক্সের মধ্যে আমরা বালি দিলাম, বালি দিয়ে ভালো করে র্যামিং করলাম, ঠিক আছে। এটাকে ম্যানুয়ালি র্যাপিং করছি, এটা মেশিনেও র্যাপিং করা যেতে পারে। বক্সটা পুরাটাই একটা প্রেসের নিচে দিলে পরে প্রেস দিয়ে চেপে ধরে এবং শেক করে, তাহলে পরে মোটামুটি কম্প্যাক্ট হয়ে গেল বালিটা। কম্প্যাক্ট হয়ে যাওয়ার পরে এটাকে উল্টা করে তার উপরে আরেকটা পার্ট, ওই প্যাটার্নের আরেকটা পার্ট ওখানে বসানো হলো, বসিয়ে নিয়ে আবার ওখানে ব্লক ফ্লাক্স দেওয়া হলো, নিচের পার্টে ফ্লাক্স, এবং তার মধ্যে আবার বালু দিয়ে এটাকে প্যাকিং করা হলো। সো ইউ উইল হ্যাভ দিস মোল্ড, উপরে পার্ট নিচে আছে, নিচের পার্ট উপরে আছে। এই মুহূর্তে এখন এটাকে খুলে ভিতর থেকে কাস্টিং প্যাটার্নটাকে সরিয়ে ফেলা হলো। সরিয়ে ফেলার পরে যদি প্রয়োজন পড়ে, তাহলে পরে আরেকটা জিনিস লাগে, যেটাকে আমরা বলি কোর। ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে অনেক ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে। এখন যদি আমি এই প্যাটার্ন দিয়ে জিনিসটা তৈরি করি, তৈরি করার পরে যে ভিতরে যে মোল্ডিং ক্যাভিটি ফর্ম করবে, আমি যদি এখন এখানে লিকুইড মেটাল ঢেলে যাই, পুরাটা লিকুইড মেটালে ভরে যাবে। যেমন এখানে যে ছিদ্র যেটা আছে, সেটা কখনো হবে না। সো ছিদ্রটা যাতে হয়, তার জন্য আমরা একটা স্পেশাল একটা ম্যাটেরিয়াল ইউজ করি, যেটাকে বলে কোর। সো প্যাটার্ন যেটা আছে, pattern will give you the outer surface of the casting, core will give you the inner surface of the casting. যদি কোনো inner surface এর প্রয়োজন পড়ে, যেমন এখানে প্রয়োজন পড়ছে, তার জন্য আমরা কোর ইউজ করি। সো তাহলে আমরা কি করেছি, আমরা প্যাটার্নটাকে সরিয়ে ফেললাম। প্যাটার্নটা সরিয়ে ফেলার পরে এখানে কোরটা বসানোর জন্য একটা জায়গা, এই ছোট্ট জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমরা কোরটা বসালাম। কোরটা বসার পরে উপরের মোল্ডের পার্টটা দিয়ে আমরা বন্ধ করে দিলাম। সো এই কোর এবং স্যান্ডের মাঝখানে এই যে সাদা জায়গাটা আছে, এইটুকু জায়গাটা হলো আমাদের কাস্টিং এর পার্ট। এখন আমরা লিকুইড যদি পোর করি, সো এটার ভিতরে এই জায়গাটার মধ্যে লিকুইড ভরে যাবে, এর ভিতরে যেহেতু বালু আছে, সুতরাং এখানে ক্যাভিটি থেকে যাবে। সো এই যে আমাদের যে মেথডটা আমরা ইউজ করছি, সিমিলার মেথড আমরা আগে ইউজ করেছি, 5000 বছর আগে ইউজ করছি, এখনো আমরা একই মেথড ইউজ করেছি।
কিছু বলছো? স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমি যখন একটা বর্ষা বানাবো, তো একটা হুম। মোল্ড করা লাগতেছে, মোল্ডের মধ্যে প্যাটার্ন দেওয়া লাগছে, তো এই জন্য তো আগে থেকে বানানো একটা বর্ষা লাগতেছে আমার। তো প্রথম বর্ষাটা কিভাবে বানানো হয়েছে, সেটার জন্য মোল্ড কিভাবে এখানে তৈরি করা এখানে হয়েছে? এখানে যে প্যাটার্ন যেটা তৈরি করা হয়েছে এটা সাধারণত তারা স্টোন দিয়ে তৈরি করে, তোমরা জানো হয়তো, অথবা বড় শিকার যদি থাকে তাদের যে বোন আছে বোনটাকে মানে পলিশ করে তারা তৈরি করে। সো নর্মালি স্টোন দিয়েই তৈরি করে। সো স্টোনের মতো দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়। আর আমাদের এখনকার টেকনোলজি যুগে যেটা করা হয় এটা কাঠের দিয়ে তৈরি করতে হয়। পার্টি তোমার কাছে যখন আসবে তখন হয় তোমাকে একটা ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসবে অথবা একটা ড্রয়িং নিয়ে আসবে অফ দ্য ফিনিশ প্রোডাক্ট। তোমার দায়িত্ব হলো ওই ফিনিশ প্রোডাক্ট থেকে 3D মডেল তৈরি করে সেখান থেকে তোমাকে প্যাটার্ন তৈরি করা, অথবা ড্রয়িং থেকে তোমাকে প্যাটার্ন তৈরি করা। সো অল বিগিনস উইথ দ্য মেকিং অফ দ্য প্যাটার্ন। ঠিক আছে? সো আমরা একটু সরি 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 আবার বলো। আসবো। এক্স্যাক্টলি 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 তুমি 3D প্রিন্টিং এর কথা বলছো, আমরা আমাদের এই লেকচারের শেষের দিকে একটু আলাপ করবো, অসুবিধা নেই। বলো। প্যাটার্নের কোর আমরা বললাম তো ইনার সাইডে, কোর যদি শুধু একটা হলো জায়গা থাকে তাহলে জাস্ট একটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, কিন্তু এখানে দেখো এটা তো সিলিন্ড্রিক্যাল শেপ না। এখানে যদি শুধু একটা সিলিন্ড্রিক্যাল হোক মানে হলো একটা পায় খালি জায়গা থাকে তাহলে একটা জাস্ট একটা সিলিন্ড্রিক্যাল শেপ। এখানে এখানে যেরকম দেখানো আছে এখানে এখানে মনে হয় নিশ্চয়ই প্রথম দিকে একটু মোটা আছে, ভিতরে যে চিকন হয়ে গেছে। তো এখানে প্রথমে মোটা আছে তারপর চিকন হয়ে গেছে। এখানে এক ডাইমেনশন, ভিতরে আরেক ডাইমেনশন, ওই জায়গাটা আরেক ডাইমেনশন। সো ভিতরে শেপ যেমন সেই শেপে তোমাকে কোডটা বানাতে হবে। ওকে, সো ওভারঅল তাইলে প্রসেসটা যদি আমরা দেখতে চাই তাহলে বেসিক স্টেপ কি হলো, আমরা প্রথমে যেটা করি সেটা হলো ডিজাইন এন্ড স্পেসিফিকেশন। তার মানে পার্টি তোমার কাছে আসলো, বললো আমাকে এটা বানিয়ে দাও, বানিয়ে দিলে পরে এখন পার্টি স্পেসিফিকেশন যদি সে জানে যে এটা স্টিল দিয়ে বানাতে হবে, অ্যালুমিনিয়াম দিয়ে বানাতে হবে, তো ভালো কথা। না হলে ইউ হ্যাভ টু ডিসাইড কোনটা দিয়ে এটা বানালে ভালো হবে। নর্মালি ওইটা কাস্টিং এর মধ্যে আওতায় পড়ে না, পার্টি বলে দেয় আমাকে এটা স্টিল কাস্টিং করে দাও বা কাস্ট আয়রনে বানিয়ে দাও, এক্সেট্রা এক্সেট্রা। সো তোমার যেটা দায়িত্ব সেটা হলো যে এই যে শেপ যেটা হলো, যে প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টটাকে এখন তুমি কিভাবে কাস্টিং করবা। এটা কি একটা প্যাটার্ন হবে, নাকি মাঝখান দিয়ে কেটে দুইটা স্প্লিট প্যাটার্ন হবে, ছোট ছোট প্যাটার্ন একবারে কাস্টিং করার সময় 10-12টা একসাথে কাস্টিং করবো, নাকি মোটামুটি সাফিসিয়েন্টলি বড় একটা মোল্ডের মধ্যে একটা কাস্টিং করব, কোন জায়গায় আমি কাটবো, পার্টিং লাইন কোথায় হবে, মোট এই কাস্টিং এর কতটুকু উপরে থাকবে কতটুকু নিচে থাকবে, নাকি সবটুকুই নিচে সবটুকুই উপরে থাকবে, এই সমস্ত ডিসিশন গুলা স্যান্ড, আমরা এটাকে স্যান্ড মোল্ডিং করব নাকি মেটালে মোল্ড বানাবো, স্যান্ডে যদি বানাই তাহলে কোন কি ধরনের স্যান্ড ইউজ করতে হবে, এখানে আদৌ কোনো ফিডার মানে যখন শ্রিঙ্ক করে লিকুইড মেটাল তখন তাহলে অতিরিক্ত মানে রিজার্ভার থাকতে হয় যার মধ্যে থেকে এক্সট্রা লিকুইড ভিতরে দিতে হয়, যেটাকে আমরা বলি ফিডার। সো এই ধরনের ফিডার দিতে হবে কি হবে না, এক্সেট্রা এক্সেট্রা, অল দিস থিংস উইল বি ডিটারমিন বিফোর হ্যান্ড। So you determine the technology to be used for the process and then your original work begins. তোমার কি ধরনের আলো ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল গুলো তুমি নিলা, ম্যাটেরিয়াল গুলো নিয়ে তুমি ফার্নেসে চার্জ করলা, ফার্নেসে মেল করলা, এটা হলো তোমার এক সাইড। অন দ্য আদার হ্যান্ড তুমি স্যান্ডের যদি তৈরি করে থাকো তাহলে তোমাকে স্যান্ড মোল্ড বানাতে হবে। সো ইউ টেক দ্য স্যান্ডের সাথে কিছু অ্যাডিটিভ দিতে হয়, কারণ স্যান্ড আমরা জানি লুজ পার্টিকেল, সেগুলোকে বন্ডিং করতে হবে। কি ধরনের বন্ড ইউজ করবা, এটাকে মানে ক্লে দিয়ে বন্ড করবা নাকি কেমিক্যাল বাইন্ডার ইউজ করবা, রেজিন এক্সেট্রা এক্সেট্রা। সো এটা তোমাকে ডিসাইড করতে হবে। সো এগুলো দিয়ে তুমি স্যান্ডকে মিক্স করলা, স্যান্ডে মিক্স করে স্যান্ডটাকে তুমি যেখানে মোল্ড বানাবা সেখানে নিয়ে গেলা। মোল্ড বানাতে গেলে তোমার প্যাটার্ন লাগবে, কোর লাগবে। সো আরেকটা সাইডে তুমি প্যাটার্ন তৈরি করলা, যদি মনে করো কাঠের তৈরি করতে হয় সো কাঠের প্যাটার্ন তৈরি করলা, কোর বানাতে গেলে কোরের জন্য একটা বক্স লাগবে, সো কোর বক্স এগুলো তৈরি হলো, তুমি কোর বানালা, প্যাটার্নটা চলে গেল মোল্ডিং সেকশনে, মোল্ড বানানো হয়ে গেল, মোল্ডটা ওপেন করে কোর বানানো হয়েছে, কোরটা ভিতর ঢুকিয়ে প্যাটার্ন মোল্ডটা বন্ধ করে দিলাম। সো মোল্ড ইজ রেডি। একটা কোশ্চেন ছিল বলো। স্যার, ওই যে আমরা মানে মাঝখানে যদি এই যে ছিদ্র করতে চাই, কোর ইউজ করতেছি, এখন এই কোরটা কি ওখানে গলে যায় নাকি এটা বের করার কোনো প্রসেস আছে? ওটা তো মানে ওটাও বালুর, তার মোল্ডটাও বালুর, ওটাও বালুর, ঠিক আছে। কোরটাও বালি? and you expect that ওই বালুটা যাতে গলে না যায়, তাই তো, ওইটা গলে গেলে পরে তো তোমার কোনো লাভ হলো না।
তো ওইটা আসলে গলে যাবে না, কিন্তু বিপদ হলো যে ওকে তুমি এমন স্যান্ড নিলা, বাইন্ডিং ম্যাটেরিয়াল বেশি বেশি দিয়ে এত শক্ত করছো, ওইটা বের করা যাচ্ছে না, তাহলে কোনো লাভ হবে না। তো একটা আইডিয়াল কোর হলো সে তার ইন্টিগ্রিটি রিটেইন করবে, এবং যখন কাস্টিং হয়ে গেল, মেটাল যখন সলিডিফাই হয়ে গেল, তখন সে নিজেই আপনি ঝুরঝারা হয়ে যাবে, যাতে খুব সহজেই বের করা যায়। তো কোর মেকিং এর সময় এগুলো পড়ানো হবে তোমাদেরকে, এবং এই যে ঝুরঝুরা হয়ে যায়, এগুলা ঝুরঝুরা যাতে হতে পারে বা খুব সহজেই ভেঙে ফেলা যায়, তার জন্য কিছু অ্যাডিটিভ দিতে হয়। ঠিক আছে, কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল দিতে হয়, যেগুলো বার্ন করলে পরে সব লুজ হয়ে যায় পার্টিকেল গুলো। সো দেয়ার আর টেকনিক্স with which you can make a core sufficiently strong to sustain during the melting period, during solidification period, but যখন তুমি মোল ভাঙবা তখন এটা আপনি ভেঙে যাবে। ওকে, সো তুমি মোল বানালা, মোল হ্যান্ডলিং করে যে জায়গায় পোরিং করা হবে সেখানে তুমি নিয়ে গেলা। সাধারণত লিকুইড মেটালকে বেশি দূর নেওয়া উচিত না, মোলটাকেই বেশি দূর নেওয়া উচিত, কারণ লিকুইড মেটাল যত দেরি করবা তত তার মেল্টিং টেম্পারেচার কমতে থাকবে, ফ্লুইডিটি কমতে থাকবে, যার কারণে এমন হতে পারে যে কাস্টিং উইল নট বি পারফেক্ট। ঠিক আছে, সো তুমি ওখানে পোর করার পরে কাস্টিং সলিডিফাই হলো, মোল ভেঙে ফেললা, যেটাকে বলে শেক আউট করার পরে তুমি চেক করলা, যদি সবকিছু ঠিক থাকে, ফিনিশিং অপারেশনে যদি প্রয়োজন পড়ে ফিনিশিং অপারেশন করলে, হিট ট্রিটমেন্ট করলে, এগেইন ফাইনালি ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল করলে। সাধারণত এগুলো নন ডিস্ট্রাকটিভ টেস্ট হয়ে থাকে, যেমন এক্সরে রেডিওগ্রাফি হতে পারে, ডাই পেনিট্রেন্ট টেস্ট হতে পারে, এক্সেট্রা। বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে তুমি চেক করলা যে কাস্টিং এর ইন্টিগ্রিটি খুবই ভালো আছে, কাস্টিং এর কোয়ালিটি ভালো আছে, দেন ইট গোজ ফর শেপিং অর তুমি সেলের কাছে চলে গেল। সো দিয়ে দ্য কমন বেসিক স্টেপস ইনভলভ ইন মেকিং এ কাস্টিং, যেটাকে আমরা 5টা স্টেজে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। একটা হলো প্যাটার্ন তৈরি করতে হয়, একটা মোল বানাতে হবে এবং কোর বানাতে হয়, মেল্টিং এবং পোরিং করতে হয়, fettling and finishing operation after casting, and then inspection and quality control. So these are the 5 essential steps or major steps in making a casting. Okay. So let's talk about advantage of casting. আমরা একটু আগে বলেছি যে প্রসেসে এই জিনিসটা তৈরি করা হয় সেই প্রসেসটাকেও বলে কাস্টিং প্রসেস, আর যে প্রোডাক্টটা ফর্ম করে সেটারও বলা হয় কাস্টিং। সুতরাং অ্যাডভান্টেজ বলার সময় প্রসেসেরও অ্যাডভান্টেজ সাধারণত আমরা চেক করতে হয়, এবং কাস্টিং এর অ্যাডভান্টেজটাও চেক করতে হয়। যেমন এখানে প্রসেসের অ্যাডভান্টেজের মধ্যে বলা হচ্ছে ইটস এ ভার্সেটাইল প্রসেস, তার মানে তুমি একটা জিনিসও তৈরি করতে পারবা, তুমি 1000 জিনিসও তৈরি করতে পারবা। দিস ইজ সাচ এ প্রসেস। ডাইমেনশনাল অ্যাকুরেসি রিজনেবল, মেশিনিং করলে পরে তুমি মেশিন ফিনিশ একদম অনেক প্রিসাইজ করতে পারবা, অন্য কোনো মেথডে তুমি আরো প্রিসিশন আনতে পারবা। কাস্টিং এতটা না, বাট টলারেবল। ওয়ান স্টেপ প্রসেস, আমরা একটু আগেই ফ্লো শিটে দেখিয়েছিলাম, কাস্টিং ইজ দ্য অনলি প্রসেস যেখানে এক স্টেপে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, সো মিনিমাইজিং অর এলিমিনেটিং, ফোর্সিং, জয়নিং, এক্সেট্রা এই ধরনের সাব প্রসেস গুলো আমরা বাদ দিতে পারি। লো কস্ট, যেহেতু ওয়ান স্টেপ প্রসেস, সো ইট ইজ দ্য চিপেস্ট প্রসেস অ্যাভেলেবল, এবং সফিস্টিকেটেড কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না, শুধু একটা মিল্ডিং ফার্নেস লাগে। আদারওয়াইজ যেমন একটা ফোর্সিং মেশিন করতে অনেক দাম এগুলো, সো সেগুলোর তুলনায় কাস্টিং ইজ দ্য চিপেস্ট প্রসেস। কাস্টিং প্রোডাক্টের অ্যাডভান্টেজের কথা যদি বলি, সাইজ, এটা ছোট্ট একটা পিন থেকে শুরু করে 1000 টন পর্যন্ত করা যেতে পারে, সো সাইজ নেভার অ্যান ইস্যু। কমপ্লেক্সিটি, ভেরি কমপ্লেক্স পর্যন্ত, তুমি একটা বার থেকে শুরু করে ভেরি কমপ্লেক্স ডিজাইনের গেট, কাস্ট আয়রন গেট, আমরা ছবি দেখবে একটু পরে, সেটাও তুমি করতে পারো। সো কমপ্লেক্সিটি এখানে ওয়াইড এক্সটেন্ডে ভ্যারি করাতে পারো। ওয়েট সেভিং বলতে মিন করা হচ্ছে, ফর এক্সাম্পল আমি লেটস সে এরকম একটা কলম যদি কাস্টিং করি, কলম যদি তৈরি করি, সিম্পল বার, এটা মেশিনিং করলে পরে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় তোমার রডের মধ্যে কোনো জায়গায় ক্রস সেকশন কম আছে, কোনো জায়গায় মোটা আছে, কোনো জায়গায় কম আছে, তাইলে পরে এটা যদি তুমি মেশিনিং করে তৈরি করো, তাহলে সবচেয়ে মোটা যে বার স্টকটা আছে সেটা তোমাকে নিতে হবে, তারপর যে জায়গায় চিকন ডায়ামিটার আছে এটা মেশিনিং করে ফেলে দিতে হবে। ঠিক আছে, সো ওয়েট সেভিং। কিন্তু কাস্টিং করলে পরে তুমি ওই ধরনের জিনিসই প্যাটার্ন তৈরি করতে পারো, ওই জিনিসেরই কাস্টিং করতে পারো, সো ওয়েট সেভিং ইজ ট্রিমেন্ডাস। প্রোডাকশন অফ প্রোটোটাইপ, তুমি নতুন একটা জিনিস যখন তৈরি করবা তখন কাস্টিং প্রসেস যেহেতু চিপেস্ট প্রসেস, সোজা প্রসেস, তো এর মাধ্যমে তুমি প্রোটোটাইপ করতে পারো। যদিও এখন আমরা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা কেউ যেন 3D প্রিন্টিং এর কথা বললা, সেগুলো এখন প্রোটোটাইপিং এর জন্য আইডিয়াল।
wide range of property can be obtained by casting process and versatile in casting alloy. সাধারণত বিশেষ কিছু অ্যালয় ছাড়া, ম্যাটেরিয়াল ছাড়া, wide range of metal can be used to manufacture a cast product. Metallurgical advantage এর কথা যদি বলি, it has uniform properties. তার মানে কাস্টিং এর 3 ডাইমেনশনেই প্রপার্টি সেম, আইসোট্রপিক প্রপার্টি। ঠিক আছে। গ্রেন সাইজ মোটা দানারও করা যেতে পারে, চিকন দানারও করা যেতে পারে। যদি আমি মেটাল মোল্ডে কাস্টিং করি, কুলিং রেট ফাস্টার, সো গ্রেন সাইজ ছোট হবে। স্যান্ড মোল্ডে করলে কুলিং স্লোয়ার, গ্রেন সাইজ বড় হবে। ডেনসিটি মোটামুটি, যদিও আমরা যদি ফোর্জিং করে করি বা অন্য কোনো মানে রড প্রসেসে যদি করি তাহলে ডেনসিটি ম্যাক্সিমাম হয়, কিন্তু কাস্টিং এর মধ্যেও ক্লোজ টু দ্য আইডিয়াল ডেনসিটি পর্যন্ত করা সম্ভব। অ্যাবসলিউটলি ইকুয়াল করা কখনোই সম্ভব না, বিকজ কাস্টিং কন্টেন্স সাম ইমপিউরিটিস। ঠিক আছে। সো এখানে স্যার আমরা কিন্তু গ্রেন সাইজ তো ফুল স্যাম্পলে সেম থাকবে, রাইট? গ্রেন সাইজ তার ফুল স্যাম্পলে কি সেম থাকবে না যদি কাস্টিং করি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলাটা ঠিক হলো না, কারণ যদি একটা ক্রস সেকশন যদি মোটা হয় তাহলে পরে সারফেসে কুলিং রেট ফাস্টার হবে, ভিতরে কুলিং রেট স্লোয়ার হবে। সুতরাং ইউ এক্সপেক্ট ডিফারেন্সিয়াল গ্রেন সাইজ, হয়তো সারফেসে খুবই ফাইনার হবে, ভিতর দিকে একটু মোটা হবে, অ্যান্ড সো অন। সো এখানে দেখো এটা হলো একটা ডেন্টাল ইমপ্ল্যান্ট। দাঁতের মধ্যে ইমপ্ল্যান্ট যদি বসাতে চাই তাহলে এই ছোট ছোট ইমপ্ল্যান্ট যেগুলা 9 গ্রাম সাইজের এখানে দেখানো হয়েছে। আর এখানে একটা কাস্টিং দেখানো হয়েছে, এই পুরাটা একটা কাস্টিং মিল হাউস, কাস্টিল মিল হাউস, যেখানে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, খেয়াল করো। সো তার মানে কত বড় একটা কাস্টিং, 198 টন। সো ওয়াইড রেঞ্জে আমরা কাস্টিং এর প্রোডাক্ট তৈরি করতে পারি, সেটা এখানে আমরা উল্লেখ করছি। কমপ্লেক্সিটি খেয়াল করে দেখো, কাস্ট আয়রনের গেট সো কমপ্লেক্স, সো বিউটিফুল। এই ধরনের কমপ্লেক্সিটি পর্যন্ত করা যায়, যেটা মেশিনিং করে তো অ্যাবসলিউটলি ইম্পসিবল, বা অন্য কোনো মেথড রোলিং ফোর্জিং করে তো অ্যাবসলিউটলি ইম্পসিবল। ঠিক আছে। সো এইটাই হলো একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। এখানে আরেকটা দেখানো হয়েছে, যেমন মানে পেপার মিলের একটা স্পেয়ার, যেটা আমরা জাস্ট অ্যাজ ইট ইজ আমরা কাস্টিং করে তৈরি করতে পারি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি আমরা বলি তাহলে পরে ইট হ্যাজ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, এবং যার কারণেই বিভিন্ন ধরনের প্রসেস, অন্যান্য প্রসেসের দিকে আমরা সাধারণত চোখ বোলাই। যেমন ইট হ্যাজ এ ভেরি ব্যাড সার্ভিস ফিনিশ, ডাইমেনশন অ্যাকুরেসি খুব একটা ভালো না। সুতরাং আমি যদি সার্ভিস ফিনিশ ভালো চাই, ডাইমেনশনের অ্যাকুরেসি যদি ভালো চাই, তাহলে পরে কাস্টিং করার চেয়ে আমরা মেশিনিং করে প্রোডাক্ট তৈরি করাটাই সুবিধাজনক। ল্যাক অফ ডাইরেকশনাল প্রপার্টি। ডাইরেকশনাল প্রপার্টি কাকে বলে? যেমন একদিকে প্রপার্টি বেটার হবে, আরেকদিকে প্রপার্টি কম হবে। যেমন রোলিং করলে বা ফোর্জিং করলে যে প্রপার্টিটা পাওয়া যায়, গ্রেন সাইজ গুলো একদিকে ওরিয়েন্টেড হয়ে যায়। গ্রেন গুলো ওরিয়েন্টেড হয়ে যাওয়ার কারণে প্রপার্টি এক এক দিকে একরকম হয়, যেটাকে বলে ডিরেকশনাল প্রপার্টি। একটা ম্যাটেরিয়ালের অ্যানিসোট্রপিক প্রপার্টি, কাস্টিং এ করলে পরে আইসোট্রপিক প্রপার্টি হয়, সব দিকে সেম প্রপার্টি পাওয়া যায়। আনএবল টু প্রডিউস কমপ্লেক্স স্ট্রাকচার, আরো কমপ্লেক্স যদি করতে চাও তাহলে পরে তোমাকে জয়নিং ছাড়া কোনো উপায় নেই। কাস্টিং এর সেটা নাও হতে পারে, কিন্তু তারপরেও মোর দ্যান এনাফ কমপ্লেক্সিটি আমরা তৈরি করতে পারি বাই কাস্টিং প্রসেস। তুমি যদি প্যাটার্ন তৈরি করতে পারো, দেন ইউ ক্যান মেক দ্য কাস্টিং। আনএবল টু ইউজ রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের মেল্টিং পয়েন্ট ভেরি হাই, টাংস্টেন ফর এক্সাম্পল, এদের মেল্টিং পয়েন্ট ভেরি হাই, সুতরাং এদের দিয়ে কাস্টিং করা ডিফিকাল্ট, বিকজ এদের মেল্ট করতে গেলে যে হাই টেম্পারেচার লাগবে, সেই টেম্পারেচারের লিকুইডটা ভেরি ভিশাস লিকুইড, এরা যে কোনো কিছুর সাথে রিয়াকশন করা শুরু করে ওয়ান্স মেল্টেড। সে তোমার রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের সাথে রিয়াকশন করবে, যে কন্টেনারের মধ্যে রাখবে সেই কন্টেনারের ওয়ালের সাথে রিয়াকশন করবে। সো দিয়ে এগুলো দিয়ে মানে কাস্টিং করে কোনো প্রোডাক্ট তৈরি করা ডিফিকাল্ট। এদের দিয়ে একটাই উপায়, সেটা হলো পাউডার মেটালার্জি মেথড। প্রেজেন্স অফ কাস্টিং ডিফেক্টস, এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে ইউজুয়ালি কাস্টিং প্রসেসে কোনো একটা অবজেক্ট তৈরি করলে পরে ডিফেক্ট ছাড়া কাস্টিং করা রিলেটিভলি ডিফিকাল্ট। সবসময় কিছু না কিছু পরোসিটি থাকবে, সবসময় কিছু না কিছু সেগ্রিগেশন জাতীয় ডিফেক্ট হবে, এক্সেট্রা এক্সেট্রা। যার কারণে আমরা একটু ওরিড হই, এবং আমাদের যত ধরনের রিসার্চ আছে কি করে এই কাস্টিং এর ডিফেক্ট গুলোকে মিনিমাইজ করা যায়। এলিমিনেট করা ডিফিকাল্ট, হাউ টু মিনিমাইজ দেম, অথবা টলারেবল লেভেলে কি করে নিয়ে আসা যায়। এটা এমন না যে আমার কাস্টিং এর ডিফেক্ট একদম জিরো করে ফেলতে হবে। যদি এমন হয় যে কাস্টিং এর 1 মিলিমিটার সাইজের চেয়ে নিচে যদি থাকে তাহলে কোনো অসুবিধা হবে না,
তাহলে আমি কেন বদল করবো? আমি 1 মিলিমিটার নিচে করার চেষ্টা করবো। এটাকে একদম গাইড করে দেওয়ার জন্য আমাকে এত টেকনোলজি, এত টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। সো দিয়ে দ্য কমন ডিফিকাল্টিস, ডিফেক্টস, যার কারণে কাস্টিং এর বদনাম হয়ে থাকে। এখানে একটা হিস্ট্রি দেখানো হয়েছে। 5,000 বছরের কথা বলেছি, যে এখান থেকেই আমরা কিছু আর্টিফ্যাক্ট পেয়ে থাকি, যেটা দিয়ে বোঝা যায় যে এত বছর পুরানো কাস্টিং ছিল, কাস্টিং করতো লোকজন। তো বিভিন্ন ধরনের অবজেক্ট পাওয়া গেছে বিভিন্ন সময়ে। সবচেয়ে আগে কাস্টিং নিয়ে যারা কাজ করেছে তারা অ্যাপ্রক্সিমেটলি চাইনিজ পিপল এবং ইন্ডিয়ান পিপল। তাদের মধ্যে সাধারণত এই কাস্টিং এর বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া গেছে। আর আমরা যদি থিওরিটিক্যাল কথাবার্তা যদি বলি, তাহলে সাধারণত এই 1480-তে বিরিঙ্গোচিও বলে একজন আছেন, যে তাকে ফাদার অফ ফাউন্ড্রি বলা হয়। সে প্রথমে ডিটেইল একটা বই লেখে কি করে কাস্টিং করতে হয়। ঠিক আছে, মেটাল ফাউন্ডিং, মেটাল কাস্টিং আর ফাউন্ডিং একই জিনিস। সো কিভাবে করে সেটা নিয়ে একটা বই লেখে। সো তার থেকে শুরু হলো সায়েন্স অফ মেট কাস্টিং। এরপরে আরেকটা আছে, রেমার বলে একজন আছেন, যিনি কাস্ট আয়রন নিয়ে কাজ করে, পায়োনিয়ার কাস্ট আয়রন, এবং সে মেলিবল কাস্ট আয়রনটাকেও ডেভেলপ করে। দেন দেয়ার ইজ অ্যানাদার ওয়ান, আব্রাহাম ডার্বি, যিনি ব্লাস্ট ফার্নেস তৈরি করে, যেমন যেখান থেকে আয়রন ওর থেকে পিগ আয়রন সেপারেট করা। অ্যান্ড লাস্টলি আরেকটা মেজর ইন ডেভেলপমেন্ট যেটা বলতে পারি, সেটা হলো কলাপস অফ টেব্রিজ। টেব্রিজ হলো স্কটল্যান্ডে, প্রবাবলি স্কটল্যান্ডের ডান্ডিতে একটা ব্রিজ ছিল, যেটা সাধারণত স্টিল কাস্টিং এর এবং কাস্ট আয়রন কাস্টিং এর দিয়ে তৈরি করা হয়েছিল। কোনো একটা ঝড়ে কোনো একদিন পুরো ডিস্ট্রয় হয়ে যায়। ছবি দেখানো হয়েছে। সো ডিস্ট্রয় করা যাওয়ার পরে, তখন যেহেতু এটা বিরাট বড় একটা ছিল, স্থাপনা ছিল, দৃষ্টিনন্দন স্থাপনা ছিল, ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক অফ স্কটল্যান্ড ছিল। তো এটা ফেল করার পরে খুব বিরাট বড় শুরু হয়, কেন ফেল করলো, এবং আলটিমেটলি দেখা গেল যে কাস্টিং যেভাবে করেছে, কাস্টিং প্রসেসটা ভালো ছিল না, প্রচুর ডিফেক্ট এর মধ্যে চলে এসছে। তো এই কাস্টিংটা, এই ফেইলিউর অ্যানালাইসিসের মাধ্যমে আলটিমেটলি ম্যাটেরিয়ালের মাইক্রোস্ট্রাকচার, কাস্ট আয়রনের মাইক্রোস্ট্রাকচার, কিভাবে ডিফেক্ট আছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বিস্তর পড়াশোনা করা হয়। এবং কাস্টিং এজ এ সায়েন্স একটা একটা কি বলবো, এটাকে পড়াশোনার যে একটা সাবজেক্ট, সেটা আলটিমেটলি এই কলাপস অফ টেব্রিজের পরের থেকে শুরু হয়। পরবর্তী পর্যায়ে আরো অনেক কিছু ডেভেলপমেন্ট এসেছে, যেমন স্যান্ড মোল্ডের পরিবর্তে কেমিক্যালি বন্ডেড মোল্ড কিভাবে করে, আরো নতুন নতুন মোল্ডিং টেকনিক ইউজ করা হচ্ছে। কাস্টিং ফেনোমেনার বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমরা এই পার্টিকুলারলি আমি যে পার্ট অফ দ্য কোর্স শুরু করছি, ডিজাইনিং অ্যাসপেক্ট, সেগুলো কাস্টিং, স্টার্ট অফ টিচিং মেটাল কাস্টিং অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই সমস্ত জিনিসগুলো পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় শুরু হয়। ফাউন্ড্রি এস্টাবলিশমেন্ট, যেটাকে ফাউন্ড্রি বলে, 3 ধরনের ফাউন্ড্রি অ্যাভেলেবল আছে দুনিয়াতে। একটাকে বলে জবিং ফাউন্ড্রি। জবিং ফাউন্ড্রি মানে হলো যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে গেলাম, বলে দিলে ভাই আমার একটা করে দেন বা 2টা করে দেন, সে করে দিবে। সো দিস ইজ জবিং ফাউন্ড্রি। এনি কাইন্ড অফ প্রোডাক্ট, এনি কাইন্ড অফ কাস্টিং তারা করতে পারে, ঠিক আছে, এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল দিয়ে তারা করতে পারে। এবং যার জন্য এখানে যারা কাজ করে তাদের স্কিল ইজ ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ধরনের প্রোডাক্ট কাস্টিং এখানে হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, প্রোডাকশন ফাউন্ড্রি তারা হয়তো 1টা 2টা প্রোডাক্ট করে, কিন্তু মিলিয়ন্স অফ পিস তৈরি করে। সুতরাং এখানে মেকানাইজেশনের গ্রেট কি বলবো সুবিধা রয়েছে, যার কারণে স্কিল ইজ নট ইম্পর্টেন্ট এখানে যারা কাজ করে, কারণ মোস্ট অফ দ্য প্রসেস আর মেকানাইজড, ফুললি মেকানাইজড। যেহেতু 1টা 2টা প্রোডাক্ট করে, সো 1টা 2টা প্রোডাক্টের জন্য মেকানাইজড লাইন আছে এবং সেখানে এটা চলতে থাকে। Then there is another one which is called captive foundry. Captive foundry হলো এদের কাজ কোনো প্রোডাক্ট তৈরি করার না, ঠিক আছে, তুমি যে এদের বলতে পারবা না যে ভাই আমার এটা তৈরি করে দেন, বিকজ তারা এটা করে না। এদের কাজ হলো অন্য জিনিস, কিন্তু তার জন্য বিভিন্ন ধরনের কি বলবো এটাকে স্পেয়ার পার্টস লাগে, এবং এই স্পেয়ার পার্টসটা তখন তারা নিজেরা তৈরি করে। সো এদের ইন হাউস যে ফাউন্ড্রি যেটা আছে সেটাকে বলে ক্যাপটিভ ফাউন্ড্রি। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ড্রি যেটা ছিল সেটা হলো আদমজি জুট মিলে। আদমজি জুটের নাম শুনেছো? নারায়ণগঞ্জে ছিল Yes, sir. আদমজি জুট মিল। ইয়েস স্যার। চিটাগাং এ আরেকটা ছিল গালফ্রা হাবিব। সো এই সমস্ত ফাউন্ড্রি গুলা সবচেয়ে বড় ফাউন্ড্রি। আদমজি জুট মিলের যে ফাউন্ড্রি যেটা ছিল সেটা হলো শুধু আদমজি জুট মিলের স্পেয়ার পার্টস তৈরি করার জন্য ইউজ করা হতো। সো দিস আর দ্য কল ক্যাপটিভ ফাউন্ড্রি, ঠিক আছে।
এছাড়া ম্যাটেরিয়াল বেজ আমরা দুই ধরনের ফাউন্ড্রিকে রিকগনাইজ করি, একটাকে বলে ফেরাস ফাউন্ড্রি, একটা নন ফেরাস ফাউন্ড্রি। ফেরাস ফাউন্ড্রিতে সাধারণত স্টিল কাস্টিং করে এবং কাস্ট আয়রনের কাস্টিং করে। আর নন ফেরাসের মধ্যে মোর কমন যেটা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, lead, tin, zinc, and so on. এখানে একটা লেআউটের কথা দেখানো হয়েছে। সো যদি তুমি একটা ফাউন্ড্রি করো তাহলে ফাউন্ড্রির মধ্যে প্রথমে এই ধরনের একটা সেকশন থাকে যেখানে মেল্টিং পার্ট, র মেটেরিয়াল আসলো, মেল্টিং করা, তোমার মেল করা হলো, মেল করার পরে লিকুইডটাকে নিয়ে যাওয়া হলো মোল্ডিং সেকশনে। এখানে মোল্ড তৈরি করা হয়, কোর সব থেকে কোর আসলো, মোল্ড ক্লোজ করা হয়েছে, মোল্ডে কোডিং করা হলো, শেক আউট করে প্রোডাক্টটা বের করে ফেলা হলো। তারপরে যদি এর মধ্যে কোনো বালু টালু সারফেসে লেগে থাকে সেগুলোকে পরিষ্কার করা হলো। আরো যদি ম্যানুয়ালি পরিষ্কার করতে না পারা যায় তাহলে পরে মেশিন আছে যেখানে শর্ট ব্লাস্টিং করা হয়, শর্ট ব্লাস্টিং মেশিন আছে। সেখান থেকে আরো কিছু প্রয়োজন যদি পড়ে, কিছু কাটা টাটা প্রয়োজন পড়ে তাহলে ফেটলিং বলে, সেটা করা হয়। হিট ট্রিটমেন্ট করে প্রয়োজন হিট ট্রিটমেন্ট করলো, হিট ট্রিটমেন্ট করার পরে সারফেস নষ্ট হয়ে যায়, আবার শর্ট ব্লাস্টিং এর প্রয়োজন পড়ে। তো শর্ট ব্লাস্টিং করে তুমি আলটিমেটলি ফিনিশিং করে ইন্সপেকশন করে ডিসপাস করবে। তো এই হলো মোটামুটি একটা ফাউন্ড্রি লেআউট, এবং তার জন্য কোন কোন কি কি সেকশন আছে সেটা একটা রাফ একটা এস্টিমেশন দেখানো হয়েছে। ওকে, ইনফ্লুয়েন্স টু আদার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস। ফাউন্ড্রিকে বলে মাদার ইন্ডাস্ট্রি, বেসিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং এটা প্রোডাক্ট যে কোনো জায়গায় তুমি নিজে ইউজ করছো অ্যাজ অ্যান আউটসাইডার, অ্যাজ এ নর্মাল পিপুল, আমি কাস্টিং এর প্রোডাক্ট ইউজ করি, অথবা প্রোডাকশন রিলেটেড যে জায়গায় প্রোডাকশন হয় সেখানে তোমার কাস্টিং লাগবেই, কারণ প্রোডাকশন করতে গেলে পরে মেশিনে ওয়্যার টিয়ার হবে, মেশিন থেকে পার্টস ভেঙে যাবে, সেটা তোমার তৈরি করতে হবে। সো কাস্টিং যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখানেই তোমার ইউজ করা হবে। এটা ট্রান্সপোর্টেশন হতে পারে, কমিউনিকেশন, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, পাওয়ার জেনারেশন, এয়ারস্পেস, যা বলো সব জায়গায় কাস্টিং কোনো না কোনো ভাবে ইউজ করা হচ্ছে। Modern civilization would not be so far as advanced as it today now. আমাদের দেশে ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো সবই প্রিমিটিভ লেভেলে এখনো আছে। তারপরেও ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি আছে খুবই ভালো। বাংলাদেশের বেস্ট ফাউন্ড্রি যদি আমি বলি তাহলে পরে এটা হলো ওয়ালটনে আছে, দ্য মোস্ট মডার্ন ফাউন্ড্রি অ্যাট ওয়ালটন। যদি কোনো সুযোগ হয় আমরা হয়তো ভিজিট করতে যাব কোনো এক সময়, আমরা দেখতে পারবো যে কিভাবে কাজ করে। এছাড়া আরো কয়েকটা নন ফেরাসের আমি একটা ফাউন্ড্রি রেখেছি যারা মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে থাকে। এছাড়া প্রায় সবগুলোই হলো একদম, আমরা ওই যে ইয়ের কথা বললাম, অ্যারোহেড যেভাবে কাস্টিং করে এক্স্যাক্টলি সেই ধরনের প্রিমিটিভ ওয়েতে কাস্টিং গুলো করে। সো আমাদের মোস্ট অফ দ্য ফাউন্ড ইন্ডাস্ট্রি আর প্রিমিটিভ ফাউন্ড ইন্ডাস্ট্রি। ওকে, সো ফাউন্ড্রি গেল। এবার লেটস টক ভেরি ব্রিফলি অ্যাবাউট পাউডার মেটালার্জি। Powder metallurgy is a very fast process, economical process, high volume production process, এবং এটা সাধারণত পাউডার থেকে তৈরি করা হয়। সো পাউডারটাকে কম্প্যাক্ট করা হয় এবং তারপরে ফায়ার করে একটা প্রোডাক্ট তৈরি করা হয়, ঠিক আছে? সো নট নিউ, অনেক আগে থেকেই হয়ে আসছো, তবে 1920 সাল থেকে এটা বাড়তে থাকে, পার্টিকুলারলি বিকজ অফ দ্য কাটিং টুল। কাটিং টুল, নতুন নতুন কাটিং টুল তৈরি করার প্রয়োজন পড়ে, মোর অ্যাডভান্স কাটিং টুল যেগুলোকে কার্বাইড টুল বলে। তুমি মেশিন, যখন কোনো মেশিন শপে যাবা, মেশিন শপে গেলে পরে কতগুলো আছে স্টিল টুল, যেগুলো অর্ডিনারি প্লেন কার্বন স্টিল, খুব একটা ভালো না, সস্তা। কার্বাইড টুল যেগুলো সেগুলো অনেক দামি, এবং এগুলো হলো বিভিন্ন ধরনের টাংস্টাইন কার্বাইড বা এই ধরনের কার্বাইড দিয়ে তৈরি করা হয়। তো এগুলো তৈরি করতে গেলে সাধারণত পাউডার মেটালার্জি প্রসেস ইউজ করতে হয়, ঠিক আছে? নতুন নাওডে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে দি পাউডার মেটালার্জি প্রসেস, এবং নট অনলি টুল, একটা ফিনিশ প্রোডাক্টও নাওডে এই পাউডার মেটালার্জি মেথডে তৈরি করার চেষ্টা করা হয়, ঠিক আছে? বিগেস্ট কনজিউমার যারা, তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এছাড়াও নানান ধরনের জায়গায় ফিল্ডে আমরা পাউডার মেটালার্জি প্রোডাক্ট ইউজ করতে পারি, হার্ডওয়্যার তৈরি করতে, টুল তৈরি করতে, ক্যামেরা, এক্সেট্রা বিভিন্ন জায়গায় আমরা পাউডার মেটালার্জি প্রোডাক্ট সাধারণত ইউজ করে থাকি। অনেক ধরনের উপায় আছে, যে মেটাল পাউডারকে তুমি ব্লেন্ড করলা বাইন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে, লুব্রিকেন্ট দিয়ে, তারপরে লুজ পাউডারকে সিন্টারিং করে করতে পারো, অথবা এটাকে যে কোনো একটা ফর্মে কোল্ড ফর্মিং করে অথবা হট ফর্মিং করে তুমি একটা প্রোডাক্ট তৈরি করলা, তারপরে সেখানে সিন্টারিং করার প্রয়োজন হতে পারে, বা ফোর্সিং ইত্যাদি ইত্যাদি করে আলটিমেটলি তুমি ফিনিশ প্রোডাক্ট তৈরি করো। মোটা ভাষায় যদি আমি বলি তাহলে আমার পাউডার আছে, পাউডারের সাথে কিছু অ্যাডিটিভ অ্যাড করে এটাকে একটা শেপ দেওয়া হয়, আইদার কোল্ড অবস্থায় অথবা হট অবস্থায়। এবং হট অবস্থা করলে আর সিন্টারিং এর প্রয়োজন পড়ে না, কিন্তু কোল্ড অবস্থায় যদি করো তাহলে তোমাকে সিন্টারিং করার প্রয়োজন পড়ে, হাই টেম্পারেচার হিট দিয়ে বন্ডিং ডেভেলপ করে ফিনিশ প্রোডাক্ট তৈরি করা হবে।
অ্যাডভান্টেজ যদি চিন্তা করি, অ্যাডভান্টেজের মধ্যে আছে হলো মোর কম্পিটিটিভ ফ্যাব্রিকেশন মেথড অন্য যে কোনো মেথডের তুলনায়, হায়ার স্ট্রেংথ, হায়ার ওয়ার রেজিস্ট্যান্স, হায়ার অপারেটিং টেম্পারেচার সম্পন্ন প্রোডাক্ট ইউজ করা হয়, কাস্টিং এর চেয়ে তৈরি করা যেতে পারে। প্রেসিশন অনেক ভালো, বিকজ যেহেতু এগুলা ডাই ইউজ করা হয় তার জন্য ফিনিশিং খুবই ভালো। কাস্টিং এ যে ডিফেক্ট আমরা বলেছি, এখানে সে ধরনের কোনো ডিফেক্ট তৈরি হয় না, যার জন্য এটা আরো অ্যাডভান্টেজিয়াস। তবে এটার একটাই অসুবিধা, সেটা হলো মাস প্রোডাকশন ছাড়া কোনো গতি নেই, কারণ মেশিন যেগুলো ইউজ করা হয়, ডাই যেগুলো ইউজ করা হয়, দিজ আর ভেরি এক্সপেন্সিভ জিনিস, যার কারণে এই কস্ট কমানোর জন্যই তোমাকে মাস প্রোডাকশনে যেতে হয়। একটা দুটা তৈরি করতে গেলে পরে ট্রিমেন্ডাসলি কস্টলি হয়ে যাবে, তখন কাস্টিং করা ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রসেসের কথা বললাম। এখন লাস্টে যে আমাদের আরেকটা প্রসেস নতুন করে আমরা শুরু করেছি, সেটা হলো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং হলো বিল্ডিং এ প্রোডাক্ট থ্রু দ্য অ্যাডিশন অফ ম্যাটেরিয়ালস ওয়ান লেয়ার এট এ টাইম, লেয়ার বাই লেয়ার একটা তৈরি করা, ইউজিং এ কম্পিউটারাইজ 3-dimensional সলিড মডেল। ঠিক আছে, এখানে কোনো কাটিং টুলের প্রয়োজন পড়ে না, কুলারের প্রয়োজন পড়ে না, অন্য কোনো এক্সিলারি রিসোর্সের প্রয়োজন পড়ে না, অন্য কোনো এক্সিলারি স্টেপের প্রয়োজন পড়ে না। তোমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কম্পিউটারে তুমি ডিজাইন করবা, কম্পিউটার ডিজাইন করে সেই ডিজাইনটা তুমি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং মেশিনের মধ্যে ফিট দিবা, অ্যান্ড মেশিন উইল টেক কেয়ার অফ ইটসেলফ। ঠিক আছে, স্টেপগুলোর কথা যদি চিন্তা করি, এই কম্পিউটারাইজ 3-dimensional সলিড মডেল তোমার তৈরি করবে প্রথমে, তারপরে এটাকে কনভার্ট করা হবে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ফাইলে, যে মেশিন ইউজ করবে সেই মেশিনের ফাইলে, তারপর ওইটাকে মেশিনের মধ্যে তুমি ইনপুট দিলা, ইনপুট সে মেশিন নিজের এই যে হিসাব কিতাব যা যা করা করলো, র মেটেরিয়াল একটা সেকশন জায়গা আছে, সেখানে তুমি র মেটেরিয়ালস গুলো দিলা, এবং সে বিল বাই পার্ট বাই পার্ট সে প্রোডাক্টটা তৈরি করবে। এখানে মনে হয় আমি একটা ভিডিও দেখিয়েছি, যদি দেখানো যায়, এটা কি এটা হচ্ছে, sorry, তো মেশিনের টিপটার মধ্যে ম্যাটেরিয়াল গুলো লেয়ার বাই লেয়ার জমছে, লেয়ার বাই লেয়ার। তো একটা পাইপের মতো একটা জিনিস আমরা এখানে দেখছি তৈরি হচ্ছে। এখন এটা আউটওয়ার্ডস বেন্ড করা হচ্ছে। তো এই হলো স্যার মোটামুটি স্যার এটা কি সবচেয়ে মডার্ন সরি প্রসেস? সরি এটা কি বর্তমানে সবচেয়ে মডার্ন প্রসেস? এখন এই ধরনের তুমি 3D প্রিন্টিং এর কথা বললা, এটা 3D প্রিন্টিং এর মতোই আরেকটা প্রসেস। ইন জেনারেল এগুলোকে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বলে। আমরা পরের স্লাইডে যাই, এটা বন্ধ করি। তো এখানে দেখো অনেক উপায় আছে, যেমন র্যাপিড প্রোটোটাইপিং আছে, স্টেরিওলিথোগ্রাফি আছে, ফিউজ ডিপোজিশন মডেলিং আছে, 3D প্রিন্টিং একটা আছে। আমরা যেটা দেখলাম সেটা সাধারণত লেজার ইঞ্জিনিয়ারিং নেট শেপিং, 7 নম্বরের একটা প্রসেস, লেজার দিয়ে ইউজ করা হচ্ছে। সো অল দিস ইন জেনারেলি এগুলোকে একসাথে বলা হয় অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। অনেক ধরনের উপায় এখানে দেখানো হলো। মূল কথা হলো এখানে যে একটা ড্রয়িং থেকে একটা মেশিনের মাধ্যমে লেয়ার বাই লেয়ার একটা প্রোডাক্ট তৈরি করা হয়। প্রোডাক্টটা তৈরি করা হয় লেয়ার বাই লেয়ার। আমরা মেশিনিং করি লেয়ার বাই লেয়ার, আমরা প্রোডাক্ট সরিয়ে ফেলি, তাই চিপস ফর্মে আমরা সরিয়ে ফেলি, এখানে যোগ করা হচ্ছে, লেয়ার বাই লেয়ার যোগ করা হচ্ছে। সো এটা অলমোস্ট নিয়ার নেট শেপ অথবা একদম নেট শেপ একটা প্রোডাক্ট তৈরি করা যেতে পারে।
তারপরে সরি এটা নেই, ডিজাইন বেটার হতে পারে, জিওমেট্রিক ফ্লেক্সিবিলিটি। আরেকটা ইন্টারেস্টিং এখানে এক জিনিস যেটা আছে, আমরা যখন কাস্টিং তৈরি আমরা তো একটা ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং করি, কিন্তু এখানে যেহেতু তুমি লেয়ার বাই লেয়ার তৈরি করছো, সুতরাং একটা লেয়ার তৈরি করার পরে আরেকটা লেয়ার যখন দিবা তুমি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করতে পারো। সো মাল্টিপল ম্যাটেরিয়াল তুমি ইউজ করতে পারো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। এটা একটা ট্রিমেন্ডাস অ্যাডভান্টেজ অফ দিস প্রোডাক্ট। টুলিং অ্যান্ড ফিক্সারিং, এখানে দেখো কোনো টুলিং ফিক্সারিং এর প্রয়োজন পড়ছে না, শুধু একটা টিপ থেকে মেটাল এখানে ভিতর দিকে ঢুকছে। শর্টার সাইকেল টাইম, ঠিক আছে। ডিজাইন ম্যানুফ্যাকচারিং একটু আলাদা আলাদা করতে হয়, ওইটা করার জন্য সময় লাগে, কিন্তু যখন আমি ওভারঅল প্রসেসটার কথা চিন্তা করবো অ্যাজ এ হোল, তখন দেখো ভেরি শর্ট পিরিয়ড, ওভার অন্য যে কোনো পদ্ধতির তুলনায় ভেরি শর্ট পিরিয়ডের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করা হয়। ওভারঅল সেভিং ইন বোথ এনার্জি অ্যান্ড কস্ট, যখন তুমি কাস্টিং এর সাথে কম্পেয়ার করবা, যখন অন্য অন্য প্রসেসের সাথে কম্পেয়ার করবা, তাহলে পরে মোস্টলি। সো এই অ্যাট্রাকটিভ একটা ফিউচার আছে অ্যাড্রিভ ম্যানুফ্যাকচারিং, আমরা এটা পড়বো একদম সবার শেষে, সেখানে কিছু এক্সাম্পল গুলো দেখবো। সো এটা নাও ডে বিকামস দ্য কাটিং এজ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। ওকে, আমরা কোর্স ইন জেনারেল যদি আলাপ করি, তাহলে আমাদের অবজেক্টিভ হলো intended to develop a solid background in the scientific principles of wide-ranging production route of defect-free, net shape or near shape object using metallurgy alloys. So কাস্টিং এমন একটা সাবজেক্ট, তুমি যদি চাও, তোমার যদি কিছু টাকা পয়সা থাকে, তুমি নিজেই একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারো, নিজে একটা ফাউন্ডারি দিতে পারো, যে ফাউন্ডারির মাধ্যমে তুমি এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে জড়িত হতে পারো। বাংলাদেশে এখনো এটা বিরাট স্কোপ আছে, একটা মডার্ন ফাউন্ডারি দিতে পারো, তাহলে পরে যে প্রোডাক্টগুলো তুমি তৈরি করবা সেগুলা বাংলাদেশের নানান জায়গায় তুমি এগুলো ইউজ করতে পারবা। সো একটা ট্রিমেন্ডাস একটা বেনিফিট, ট্রিমেন্ডাস একটা মানে কি বলবো এটাকে, ইকোনমিক একটা পসিবিলিটি আছে বাংলাদেশে একটা মডার্ন ফাউন্ডারি দেওয়ার। সো এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে তোমাকে একদম হাতে কলমে শিখিয়ে দিবে কি করে একটা ভালো কাস্টিং তৈরি করা যায়। This background will help students to design appropriate strategy for producing objects for intended applications. So this is the course objective. আমরা যদি আউটকামের কথা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হলো মোল্ডিং, কাস্টিং, সলিউশন প্রসেসকে কিভাবে, বিভিন্ন ধরনের প্রসেস ডেসক্রাইব করা, ডিজাইন কিভাবে করে। আমি মূলত এটার সাথে অ্যাসোসিয়েটেড হবো বেশি করে, ডিজাইন কাস্টিং অফ ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট উইদাউট ডিফেক্ট, ডিফেক্ট ছাড়া কি করে প্রোডাক্ট তৈরি করা হয়, সো তার ডিজাইনিং অ্যাসপেক্টটা দেখবো। অ্যানালাইজ মোল্ডিং অ্যান্ড মেল্টিং প্র্যাকটিসেস অফ ডিফারেন্ট ফাউন্ডারি, বিভিন্ন ধরনের ফাউন্ডারি আলো আছে, সেগুলোকে দিয়ে কিভাবে কাস্টিং করে সেগুলো তোমার মাহবুবের ওখানে চলে যাবে। ডেসক্রাইব প্রোডাকশন অফ নেট শেপ অবজেক্ট ইউজিং পাউডার মেটালজি, এটাও মাহবুব এটা নিয়ে আলাপ করবে। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং পার্টটা আমি করব। And finally, select an appropriate processing technique of producing defective object using metal and alloys. So কি করে, এখন যেহেতু তুমি মোটামুটি অনেকগুলো প্রসেস সম্বন্ধে তোমার আইডিয়া হবে, এখন কোন একটা পার্টিকুলার অবজেক্ট তোমার কাছে যদি আসে, এখন এইটা তুমি কিভাবে বানাবা, ওয়েদার এ কাস্টিং প্রসেস, ওয়েদার এ পার্টিকুলার টাইপ অফ কাস্টিং প্রসেস, অর এ পাউডার মেটালি প্রসেস, অর অ্যান অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রসেস, তোমার হাতে অনেক মেথড আছে, সেখানে কোনটা তুমি সিলেক্ট করবা। দিস ইজ এ সিলেকশন মেথড, যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ওকে, সিলেবাস নিয়ে যদি আমি দেখি, তাহলে পরে আমাদের পার্ট 1 এর মধ্যে যা আছে যেটা আমি পড়াবো, সলিউশন দিয়ে শুরু করবো একটু পরেই। গেটিং ডিজাইন কিভাবে করে, ফিডিং ডিজাইন কিভাবে করে, ডিফেক্ট কি ধরনের থাকে সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করব, এবং ইন জেনারেল কাস্টিং ডিজাইন কি ধরনের চেঞ্জ মডিফাই করে কাস্টিংকে ইন্ডিকেটিভ বানানো যায় সেটা দেখবো। নন ফ্ল্যাশ ফাউন্ডারি, এটা আমার দেখার কথা কিনা আপনি মনে নেই, এনিওয়ে যদি থাকে তাহলে আমি দেখবো। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং একটা আছে সেটা দেখবো। আর এখানে তোমাকে নর্মালি মোল্ডিং অ্যান্ড কাস্টিং প্রসেস ইন জেনারেল আলাপ করা হবে, প্যাটার্ন মেকিং, কোর মেকিং নিয়ে আলাপ করা হবে, ফেরাস ফাউন্ডারির মধ্যে স্টিল ফাউন্ডারি কিভাবে করে, তারপরে কাস্টার্ন ফাউন্ডারি কিভাবে করে, কাস্টার্ন ফিনিশিং অপারেশনস, ইন্সপেকশন, কোয়ালিটি কন্ট্রোল, এটা হলো তোমার টেকনোলজি অফ কাস্টিং মেথডস। এদিকে হলো ইঞ্জিনিয়ারিং অর সায়েন্স অফ কাস্টিং মেথড, আর পাউডার মেটালজি মেথড আছে, সেখানে ডিটেইল আলাপ করা হয়েছে। এই হলো দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি, যেটা নিয়ে আমরা আলাপ করবো। ওকে, ইন জেনারেল কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে আলাপ করার? স্যার একটা কোয়েশ্চেন ছিল। আমরা ফোর্থ স্লাইডে যখন বিভিন্ন রুটস দেখেছিলাম আর কি, তো তখন ওকে, লিকুইড যদি আলাপ না মেটাল। হয় তাহলে পরে এখন বাজে 12টা 1, 5 মিনিট বিরতি নেই, আমরা 12টা 5-এ আবার শুরু করবো।
ওকে, হ্যালো, আবার শুরু করছি। একজন কোশ্চেন করেছে, what is the difference between casting and molding? In the fourth slide, I think we see the casting products are produced due to casting and molding, and ingots are produced due to liquid metal casting. কাস্টিং দিয়ে দুটো জিনিসই মিন করা যায়, একটা হলো কাস্টিং প্রসেসটা মিন করা যায়, আর প্রোডাক্টটা যেটা তৈরি করছো সেটাকেও কাস্টিং বলে, এটা আমরা বলেছি। আরেকটা জিনিস এখানে যেটা বলছো কাস্টিং এন্ড মোল্ডিং, মোল্ডিং হলো কাস্টিং এর একটা পার্ট, ঠিক আছে? কাস্টিং এর কতগুলো স্টেপ আছে, যে স্টেপের মধ্যে একটা স্টেপ হলো মোল্ডিং প্রসেস, যেখানে মোল্ডটা তৈরি করা হয়, কারণ একটা কাস্টিং করতে গেলে মোল্ড লাগে। আর যেটা বলা হচ্ছে যে কাস্টিং প্রোডাক্টস আর প্রডিউস ডিউ টু কাস্টিং এন্ড মোল্ডিং এন্ড ইনগটস। সো মোল্ডিং যে মোল্ডটা তৈরি করা হয়, সেই মোল্ডটা যদি ইনগট সাইজের হয়, তাইলে পরে ইনগট মোল্ড বানানো হলো, এবং ওখানে লিকুইড ঢেলে পরে যে প্রোডাক্ট তৈরি হবে সেটাকে ইনগট প্রোডাক্ট হবে, তখন এটাকে আমরা নরমালি বলি ইনগট সাইজ বলতে কি বোঝাচ্ছে এটা? ইনগট সাইজটা হলো মনে করো এটা একটা ইনগট, ঠিক আছে? স্টিল তৈরি করতে গেলে পরে যে ইনগটটা বানানো হয়, সেই ইনগটটা একটাকে বলে পেন্সিল ইনগট, পেন্সিলের মতো চিকন, তার মানে এটার ক্রস সেকশন যেটা, সেটা ক্রস সেকশনটা মনে করো যে 80 মিলিমিটার বাই 80 মিলিমিটার, এবং লম্বায় মনে করো 10 ফুট। তো পেন্সিলের মতো একদম ভেরি থিন, তো এটা হলো পেন্সিল ইনগট। আরেকটা হলো নর্মাল ইনগট, যেটা বড় বড় স্টিল মিলে যেটা ইউজ করা হয়, সেটা হয়তো তোমার মোটা যেটা আছে সেটা লেটসে 200-250-300 কাছাকাছি ক্রস সেকশন, এবং এটার হাইট হলো 5 ফুট। সো মোটামুটি এরকম একটা শেপের একটু মোটা ক্রস সেকশন। সো এগুলোকে বলে নর্মালি ইনগট, ঠিক আছে? আর কন্টিনিউয়াস কাস্টিং একটা প্রসেস আছে। কন্টিনিউয়াস কাস্টিং হলো এমন একটা মেথড যেখানে লিকুইড মেটাল ঢালছো তো ঢালছোই, প্রোডাক্টটা টেনে বেরোচ্ছে তো বেরোচ্ছেই, ঠিক আছে? ইনগট যেমন একটা ফিক্স শেপ, তুমি এখানে ঢাললা, এটা জমে গেল, সলিডিফাই হলো, মোল্ডটার থেকে তুমি প্রোডাক্টটা বের করলা। সো দিস ইজ ইনগট। আর কন্টিনিউয়াস কাস্টিং হলো একটা ছোট্ট একটা মোল্ডের মতো থাকে, যেটা বটমলেস, মানে বটমের মধ্যে একটা কিছু একটা বার দেওয়া থাকে, একটা বক্সের মতো হলো, তুমি এখানে লিকুইড মেটাল ঢাললা, একটু সারফেসে সলিডিফিকেশন শুরু হলো, তারপরে এটা নিচে থেকে আস্তে আস্তে টেনে সরিয়ে ফেলা হয়। সো এটা নিচে দিকে পড়ে যাচ্ছে, চারিপাশ থেকে পানি ফোয়ারা এটার ভিতরে পড়তেছে, যাতে করে খুব র্যাপিডলি সারফেসটা সলিডিফাই হয়ে যায়। ভিতরে তখনও লিকুইড মোল্টেন স্টিল থাকে, এবং উপর থেকে ঢালা হচ্ছে তো হচ্ছেই, এবং এটা আস্তে আস্তে টেনে বড় হচ্ছে, এবং কিছু দূরে যায় নিয়ে এটা পুরোটা সলিডিফাই হয়ে গেলে পরে ওখানে কেটে কেটে স্লাইস করে করে জমা হচ্ছে, কিন্তু কাস্টিং চলতেই থাকে। সো দিস ইজ কল্ড কন্টিনিউয়াস কাস্টিং, ঠিক আছে? এটাকেও ইনগট, এটাও ইনগট, কিন্তু এটাকে নর্মালি কন্টিনিউয়াস কাস্টিং বলা হয়। এবং এটা সাইজগুলো ইউজুয়ালি সবচেয়ে বড় যেটা সেটা 110 সাইজের হয়ে থাকে, 110 মিলিমিটার বা 110 মিলিমিটার, অথবা 80 বাই 80 মিলিমিটার, এবং লম্বায় মূলত 10 ফুট 12 ফুট এই ধরনের সাইজ হয়ে থাকে। সো সবচেয়ে বড় বড় স্টিল মিল যেগুলো আছে, যেমন বিএসআরএম, এই সমস্ত স্টিল মিলে সাধারণত কন্টিনিউয়াস কাস্টিং থাকে। আর ছোটখাটো মিডিয়াম সাইজ স্টিল মিল যেগুলো আছে, সেগুলো সাধারণত ইনগট কাস্টিং করে, ছোট ছোট সাইজের, কারণ একটা কন্টিনিউয়াস কাস্টিং মেশিন অনেক দামি মেশিন, তো সবাই এটা এফোর্ড করতে পারে না। কিন্তু ইনগট গুলা একবারে কিনে অনেকগুলো জমিয়ে রাখা হয়, যেখানে কাস্টিং করা হয়, এবং বারবার এটা ইউজ করা যায়। ওকে, সো এই গেল। ওকে, আমরা ইনগটের কি সিলিন্ড্রিক্যাল শেপে হওয়া লাগবে ইনগট হওয়ার জন্য? না, কোনোটাই সিলিন্ড্রিক্যাল না, সবই রেক্ট্যাঙ্গুলার।
সব রেক্ট্যাঙ্গুলার, মোস্টলি স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার না বলে স্কোয়ার বলা ভালো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা বন্ধ করি। আমরা আবার স্ক্রিন রেকর্ড দিয়ে স্টার্ট করি। রেকর্ড দিস, শেয়ার স্ক্রিন। ওকে, ওকে, সো আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা সলিডিফিকেশন অ্যান্ড ক্রিস্টালাইজেশন, উই বিগিন উইথ দ্যাট ওয়ান। এটা আমরা কয়েকটা লেকচারে ইউজ করব। আমাদের আজকের লেকচার যেটা, সেটা হলো ট্রান্সফার অফ হিট ফ্রম মোল্টেন মেটাল। এটা মোটামুটি আমরা 1.5টা ক্লাসে শেষ করার চেষ্টা করব। ট্রান্সফার অফ হিট ফ্রম মোল্টেন মেটাল, যে বইটা ইউজ করা হয় সেই বইটা হলো অনর সলিউশন অফ মেটাল, ক্যাম্বেলের বই হতে পারে অথবা ফ্লেমিং এর বই হতে পারে। সলিডিফিকেশন যে কোনো বইয়ে, কাস্টিং এর যে কোনো বই এটা আছে, সো তোমরা ইজিলি বের করতে পারবে। Okay, so this lecture is aimed at introducing the type of structure normally formed. একটা ইনগট কাস্টিং আমরা করছি, প্রোডাক্ট না। একটা ইনগট কাস্টিং করলে পরে কি ধরনের স্ট্রাকচার তৈরি হয়, বেসিক্যালি সেখান থেকে আমরা হিন্টস পাবো যে কাস্টিং এর স্ট্রাকচার কিভাবে কন্ট্রোল করতে হয়। সো ইনগটটা কি ধরনের ইনগট কাস্টিং হয়ে থাকে, স্ট্রাকচার কেমন হয়ে থাকে, এবং হিট ট্রান্সফারটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা ডিউরিং সলিডিফিকেশন, সেটা আমাদের আজকের অবজেক্টিভ এই লেকচারের। অ্যান্ড আউটকাম যেটা হবে সেটা হলো characterize the common structure obtained in ingot casting, describe the resistance to transfer of heat. আমরা যখন লিকুইড মেটাল ঢালবো, সে কুল হয়ে সলিডিফাই হবে। এই কথাটা এত সোজা যে বললাম, কিন্তু আসলে সোজা না, বিকজ হিট এক্সট্রাকশন ইজ এ ডিফিকাল্ট প্রসেস। তার নানান ধরনের প্রতিবন্ধকতা আছে হিটটা বেরিয়ে যাওয়ার জন্য। যদিও ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বাট দেয়ার আর রেজিস্ট্যান্সেস। সেগুলো কি আমরা সেটা নিয়ে আলাপ করবো। এবং আমরা একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স নিয়ে আলাপ করবো। Analyze the transfer of heat from the solidifying casting in an insulating mold. শুধু আমরা আজকে কথাটাই, মোল্ড যদি ইনসুলেটিং হয় তাহলে কি করে হিট ট্রান্সফার হয়, এবং যে থিকনেস অফ সলিড যেটা ফর্ম করছে সেটার সাথে ভেরিয়েবল কিভাবে এফেক্ট করে, কত সময় কতটুকু থিকনেস সলিডিফাই হয়, সে সমস্ত কথাবার্তা আমরা আলাপ করবো আজকে। ওকে, সো আমরা এর আগে দেখেছি যে পাউডার মেটালজি ছাড়া বাকি সব ধরনের প্রসেসে মেটাল যখন আমরা দিয়ে প্রোডাক্ট তৈরি করি, প্রথম কাজই হলো কাস্টিং। কাস্টিং একটা ফিনিশ প্রোডাক্টে সরাসরি অথবা বিভিন্ন স্টেজে আমরা যদি প্রোডাক্ট তৈরি করি, সেমি ফিনিশ প্রোডাক্ট বা যে স্টক যেটা করি না কেন, আমাদের কাস্টিং দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে। সো কাস্টিং দিয়ে শুরু করা মানে এখানে সলিডিফিকেশন হইতেই হবে, কারণ আমরা লিকুইড ঢালতেছি। সো এট সাম স্টেজ সলিডিফিকেশন ডিউরিং ম্যানুফ্যাকচারিং এটা হয়, ঠিক আছে। এবং এই সলিডিফিকেশন যেটা হচ্ছে, এই সলিডিফিকেশন প্রসেসটা ফিনিশ প্রোডাক্টকে দুই ভাবে এফেক্ট করে, ঠিক আছে। একটা হলো সে স্ট্রাকচারকে কন্ট্রোল করে। সলিডিফিকেশন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে ফিনিশ প্রোডাক্টের মাইক্রোস্ট্রাকচার কেমন হবে সেটা হয়ে থাকে। যেমন, এবং যেহেতু স্ট্রাকচার প্রপার্টিকে কন্ট্রোল করে, সো আলটিমেটলি প্রপার্টিকেও কন্ট্রোল করে। তার মানে ডিউরিং সলিডিফিকেশনই স্ট্রাকচার জেনারেট হয়ে যাচ্ছে এবং এইটি আলটিমেটলি প্রপার্টিকে কন্ট্রোল করতেছে। যেমন গ্রেন সাইজ কত বড় হবে, গ্রেনের শেপ কেমন হবে, ওরিয়েন্টেশন কিভাবে থাকতেছে, অ্যালোয়িং এলিমেন্টের মধ্যে কোনো ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, নাকি সেগ্রিগেশন হচ্ছে, কোরিং হচ্ছে, আমার কোরিং শব্দের সাথে পরিচয় আছে, ক্রিস্টাল স্ট্রাকচার যেটা ফর্ম করতেছে সেটা কি ধরনের স্ট্রাকচার ফর্ম করতেছে, এখানে কোনো ডিফেক্ট হচ্ছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের স্ট্রাকচার রিলেটেড ইস্যুগুলো ডিউরিং সলিডিফিকেশন হয়। এবং আরেকটা জিনিস যেটা হয়, আমরা বলেছি কাস্টিং এর মধ্যে প্রচুর ডিফেক্ট জেনারেট করে। সো সলিড লিকুইড থেকে যখন সলিড হয়, অ্যাট দ্য সেম টাইম লিকুইড থেকে ডিফেক্টও জেনারেট করে, ডিফেক্টও সলিডিফিকেশন হয়। সো এই ডিফেক্টগুলো আলটিমেটলি মেটালের কন্টিনিউটি নষ্ট করে দেয়। যেমন যদি ওর মধ্যে পরোসিটি থাকে, পরোসিটি থাকা মানেই হলো কাস্টিং এর মধ্যে কোনো ইন্টিগ্রিটি, কোনো কানেকশন থাকলো না, সো আলটিমেটলি প্রপার্টিকে হ্যাম্পার করে। ডিফেক্টস ফর্মস অ্যাট দিস স্টেজ ক্যানট বি এলিমিনেটেড আনফরচুনেটলি, ঠিক আছে। সো পরোসিটি যদি হয়, এটাকে হয়তো আমরা প্রেস করে কিছু এলিমিনেট করতে পারবো, 100% হয়তো এলিমিনেশন করা যাবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি সেগ্রিগেশন হয় বা কোরিং যদি হয়, তাই এবং কোরিংটা যদি ম্যাসিভ স্কেলে হয়, তাহলে কোনোভাবেই মিনিমাইজ করা যাবে না। ছোট ছোট লেভেলে যদি হয় তাহলে হয়তো আমরা হিট ট্রিটমেন্ট করে এবং সরাই ফেলতে পারবো, কিন্তু যদি লং ডিস্টেন্সে যদি হয় তাহলে ইট ইজ পসিবল টু রিমুভ দেম। সো এই যে দুইটা ঘটনা, স্ট্রাকচার যেভাবে ফর্ম করছে বা এর ভিতরে যদি কোনো ডিফেক্ট জেনারেট করে, এগুলা এই ডিউরিং সলিডিফিকেশনই হচ্ছে, এবং এটা মাঝে মাঝে দেখা যায় যে এগুলাকে আর রিমুভ করা যায় না, ঠিক আছে। সো
তিনটা পয়েন্টস আমরা চিন্তা করতে পারি ডিউরিং সলিডিফিকেশন। তিনটা পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর হলো নিউক্লিয়েশন অ্যান্ড গ্রোথ অফ সলিড গ্রেইনস। সো লিকুইড থেকে সলিড ফর্ম করবে, এর সাথে আমাদের আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যদি পরসিটি ফর্ম করে তাহলে পরসিটিকেও আগে নিউক্লিয়েট করতে হয়। সুতরাং নিউক্লিয়েশন দুইটা জিনিস হবে, সলিড ফেজ নিউক্লিয়েট করবে, গ্যাস ফেজ নিউক্লিয়েট করবে, সেই দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। তার আগে আমাদের দেখতে হবে হিট ইভলিউশন অ্যান্ড ট্রান্সফার, কারণ লিকুইড থেকে হিট যদি না যেতে পারে তাহলে লিকুইড সলিডিফাই হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস আমরা জানি, লিকুইড সাধারণত একটু ওয়াইড অ্যাটমের মোবিলিটি বেশি থাকে। যখন লিকুইড থেকে সলিড হয় তখন মেটাল প্রায় সবকিছুই কন্ট্রাক্ট করে, কয়েকটা ম্যাটেরিয়াল বাদে বাকি সবকিছুই কন্ট্রাক্টস ডিউরিং সলিডিফিকেশন। সো এই কন্ট্রাক্ট করলে পরে এই কন্ট্রাকশন কেসগুলোকে কি করে আমরা ট্যাকেল করবো সেই জিনিসটাও আমাদের চিন্তা করতে হবে। সো এই তিনটা জিনিস ডিউরিং কাস্টিং আমাদেরকে মাথায় রাখতে হবে। প্যারামিটার্স প্লেইং ইম্পর্টেন্ট রোল, এই যে তিনটা জিনিস বা ফিনিশ প্রোডাক্টের মধ্যে যে সমস্ত ভেরিয়েবল গুলো কন্ট্রোল করে। নাম্বার ওয়ান, কি ধরনের মোল্ড ইউজ করছি, সলিড মোল্ড, স্যান্ড মোল্ড, মেটাল মোল্ড, এক্সেট্রা এক্সেট্রা। মোল্ড জিওমেট্রি, মোল্ডটা দেখতে কেমন, সিম্পলি রেক্ট্যাঙ্গুলার, কোন একটা সারফেস কার্ভড আছে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আলটিমেটলি হিট ট্রান্সফারকে কন্ট্রোল করে। ক্যারেক্টারিস্টিক্স অফ সলিডিফাইং মেটাল, মেটালের নিজের ক্যারেক্টারিস্টিক, মেল্টিং পয়েন্ট কত টেম্পারেচার মেল করতেছি, এক্সেট্রা এক্সেট্রা। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো যে শুধু স্ট্রাকচার কি করে ফর্ম করে এবং সেটা তো জেনারেলি দেখবো, এবং আমাদের ওভারঅল স্টাডি যেটা থাকবে সেটা হলো ওয়ান্স উই নো হাউ দ্য স্ট্রাকচার ইজ ফর্ম, দেন আওয়ার টার্গেট উড বি হাউ টু ম্যানিপুলেট ইট, কিভাবে স্ট্রাকচারকে কন্ট্রোল করা যায়। কারণ আমরা দেখবো যে এক ধরনের স্ট্রাকচার আমাদের প্রেফার্ড, এই ধরনের স্ট্রাকচার হইলে পরে খুব ভালো, ওই ধরনের স্ট্রাকচারটা আমি চাই না। সুতরাং এই ধরনের স্ট্রাকচারটা পেতে গেলে আমাকে কি করতে হবে, সেই সমস্ত ভেরিয়েবল গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং আলটিমেটলি হাউ টু কন্ট্রোল দিস, সেটা আমার। সো এই হলো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের টার্গেট। ইনগট স্ট্রাকচার নিয়ে শুরু করি আলটিমেটলি। সো হোয়েন এ মোল্টেন মেটাল সলিডিফাইড ইন এ মোল্ড, যেটা আমরা বললাম যে একটা 5 ফুট বাই এরকম মোটা শেপের একটা ইনগট স্টিল কাস্টিং এ পার্টিকুলার যখন করা হয়, বিভিন্ন ধরনের স্ট্রাকচার জেনারেট করে। ঠিক আছে, এবং এই স্ট্রাকচার গুলো ফর্ম করে কয়েকটা কারণে। এক নম্বর হলো যে ম্যাটেরিয়ালটা আমরা কাস্ট করতেছি সেই ম্যাটেরিয়ালের মধ্যে কিছু আছে কিনা, অর্থাৎ এটা কি পিওর মেটাল, নাকি এর মধ্যে ডিফেক্ট আছে বা অ্যালয়িং এলিমেন্ট আছে, নাকি ইম্পিউরিটি আছে, এই সমস্ত জিনিসগুলো। দুই নম্বর হলো যে মোল্ডে ঢালতেছি সেই মোল্ডের প্রপার্টি কি, মোল্ডের প্রপার্টি হতে পারে এটা কি স্যান্ড মোল্ড নাকি এটা মেটাল মোল্ড, মেটাল মোল্ডটা কি গরম করা হয়েছে নাকি গরম করা হয় নাই, মেটাল মোল্ডটা কি রেক্ট্যাঙ্গুলার নাকি এর মধ্যে কোনো কার্ভ সারফেস আছে, এক্সেট্রা এক্সেট্রা। এবং ফাইনালি পোরিং টেম্পারেচার, কত টেম্পারেচার পোর করছি, যত টেম্পারেচার বেশি হবে লিকুইডের মধ্যে গ্যাস তত ডিজলভ হবে এবং পরসিটি ফর্ম করার সম্ভাবনা তত বাড়বে। ঠিক আছে, আর যদি পোরিং টেম্পারেচার বেশি হয় তাহলে পরে মেটালটা কুল হইতেও সময় বেশি নেবে, এন্ড কুল হইতে যত সময় নেবে গ্রেন সাইজ তত বড় হবে, এবং গ্রেন সাইজ যত বড় হবে প্রপার্টি তত খারাপ হবে, তাই তো? কারণ আমরা জানি ফাইনাল গ্রেন সাইজ উইল গিভ ইউ দ্য বেটার প্রপার্টি। সো সময় ফাস্টার কুলিং করবা, গ্রেন সাইজ ছোট হবে, প্রপার্টি ভালো হবে। স্লোয়ার কুলিং করবা, গ্রেন সাইজ বড় হবে, প্রপার্টি খারাপ হবে। ঠিক আছে, এবং পোরিং টেকনিক বলেও আমরা একটা দেখবো যে পোরিংটা আমরা কিভাবে করতেছি। আমরা কি একদম যে মোল্ড যেটা আছে মোল্ডের সেন্টারে লিকুইডটা ঢালতেছি, নাকি সারফেসে ঢালতেছি, নাকি 3-4টা নজল দিয়ে একসাথে ঢালতেছি, নাকি একটা নজলে ঢালতেছি, এক্সেট্রা এক্সেট্রা। সো এই সব কিছু আলটিমেটলি কন্ট্রোল করে ফিনিশ প্রোডাক্টটাকে। So these are the 4 casting product normally structure generate করে যখন আমরা একটা ইনগট কাস্টিং করি। সো ইনগটটা দেখতে পেলাম, আমরা বলেছিলাম যে রাফলি 5 মিটার হাই, এবং এটা ক্রস সেকশন যেটা আছে ক্রস সেকশনটা ইউজুয়ালি স্কোয়ার ক্রস সেকশন হয়। সো মনে করো এটা ক্রস সেকশনটা 300/300। ওকে, ফরটা টাইম বিং। সো এক ধরনের কাস্টিং যেটা হয় সেটা হলো গ্রেন সাইজ এখানে নিউক্লিয়েট করতেছে, গ্রেন সাইজ উপর দিকে বড় হচ্ছে, এখানে নিউক্লিয়েট করতেছে, এদিকে হরাইজন্টালি গ্রো করা শুরু করছে। সাধারণত গ্রেন ডেভেলপ করে হিট যেদিকে বেরিয়ে যায় তার পারপেন্ডিকুলারলি অপর দিকে। সো হিট এখান থেকে এটা নেই, পয়েন্টার নেই। সো হিট যদি এদিকে বেরিয়ে যায় পারপেন্ডিকুলার টু দিস সারফেস, তাহলে গ্রেন গুলো তার উল্টা দিকে পারপেন্ডিকুলার টু দিস সারফেস বড় হবে। সো এগুলো এদিকে বড় হচ্ছে, এখানে যেটা জেনারেট তৈরি হচ্ছিল নিউক্লিয়েট করেছে সেগুলো এদিকে বড় হচ্ছে, এখানে যেটা নিউক্লিয়েট করেছে সেটা এদিকে বড় হচ্ছে। সো আলটিমেটলি এগুলো 3 ডিরেকশন থেকে বড় হচ্ছে, বড় হয়ে হয়ে আলটিমেটলি একটা সেন্টার এগুলো একটা একটার সাথে পিঞ্চ করবে এবং এখানে যে থেমে যাবে।
সো আলটিমেটলি আমরা এইখানে এরকম একটা লাইনের মতো পাবো, এই জায়গায় একটা লাইনের মতো পাবো, এখানে একটা লাইনিং। এই লাইনটা মানে হলো এই জায়গার লিকুইড সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়েছে, তাই তো? সবচেয়ে দেরিতে সলিডিফাই হলে পরে তোমাদের ফেজ ডায়াগ্রামের কথা মনে আছে কিনা, একটা কলামটা নেই। তোমরা ফেজ ডায়াগ্রাম তো পড়েছো না গতবার? ইয়েস স্যার। তো এই একটা নর্মাল একটা ফেজ ডায়াগ্রাম, কমপ্লিটলি মিসিবল ফেজ ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তো এখানে মনে করো এই অ্যালয়টা যদি লেটস সে এই অ্যালয়টা যদি কুল করা শুরু করি, এখানে সলিডিফিকেশন শুরু হচ্ছে। সলিডিফিকেশন শুরু হলে প্রথম যে সলিড ফর্ম করে, সলিডের কম্পোজিশন সলিডাস লাইনে, সো দিস ইজ দ্য সলিডাস লাইন। সো এইটা হলো সলিডের কম্পোজিশন, ঠিক আছে? সলিড কম্পোজিশন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা বলতেছি এর মধ্যে বি এখানে দেওয়া হয়েছে। সো বিটা হলো ইম্পিউরিটি, এ হলো বেস মেটাল। সো তার মানে এই জায়গাটার মধ্যে তাহলে এ কত পার্সেন্ট আছে? এখানে হলো এ 100% আর এখানে বি হলো 100%। সো প্রথম যে সলিডটা ফর্ম করে সেই সলিডের মধ্যে বি আছে এতটুকু, তার মানে বি আছে মনে করো অলমোস্ট 95%, এবং বির মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি। সুতরাং প্রথম যে সলিডটা ফর্ম করে, ইনিশিয়ালি নিউক্লিয়েট করে, সেই সলিডের মধ্যে হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলো বেশি থাকে। এন্ড হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল বেশি থাকলে পরে তাহলে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলা লিকুইডের মধ্যে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইউজুয়ালি অ্যালয়টা মনে করে এখানে 50-50 ছিল, কিন্তু প্রথম যে সলিড যেটা ফর্ম করলো তার মধ্যে আছে বি আছে 95, তার মানে রিমেনিং লিকুইডের মধ্যে তাহলে মাত্র 5% আছে, মানে সরি সলিডটার মধ্যে মাত্র 5% এ আছে, কিন্তু আসলে থাকার কথা তো 50-50। সো আমি 95 বি নিয়েছি, 5 নিয়েছি, সো বাকি লিকুইডের মধ্যে এর পরিমাণ বেড়ে যাবে। সুতরাং যত কাস্টিং হইতে থাকবে লিকুইডের মধ্যে তত এ বাড়তে থাকবে, তার মানে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল তত বাড়তে থাকে। আলটিমেটলি আমরা যেটা এখান থেকে ডিসিশন যেটা নিতে পারি, এই যে ফিনিশ যে প্রোডাক্টটা যেখানে যে জায়গাটায় লিকুইড সবার শেষে সলিডিফাই হচ্ছে, এই জায়গাটার মধ্যে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়ালটাই সবচেয়ে বেশি আছে, এবং লাস্টলি সলিডিফাই যে সলিডটা হয় সেগুলোর মধ্যে লো মেল্টিং পয়েন্ট বেশি। লো মেল্টিং পয়েন্ট যখন বেশি হয় তখন এইটা যদি আমি রোলিং করি, এই বি মেল্টিং পয়েন্ট এখানে যদি মনে করো এটা যদি 1000 হয়, দিস ইজ 1000, এবং এটা যদি 300 হয়, তার মানে তুমি যদি এই প্রোডাক্টটাকে 400 ডিগ্রিতে রোল করো, তাইলে পরে এই যে এখানে যে লিকুইড যেগুলো আছে সব গলে যাবে, সব ফিউজ হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। সব মেল্ট হয়ে গেলে পরে তোমার এইটা তিনটা জাস্ট সেপারেট হয়ে যাবে, ঠিক আছে? এগুলোকে বলে হট শর্টনেস। তার মানে সোজা ভাষায় এই যে লাইন যেগুলো আছে সেই লাইনগুলো হলো একটা উইকনেস হিসেবে কাজ করবে, একটা ডিফেক্ট হিসেবে কাজ করবে, যার কারণে আমরা যে কোনো ইনগট স্ট্রাকচারে এই ধরনের স্ট্রাকচার উই ডোন্ট ওয়ান্ট, আমরা এটা চাই না, ঠিক আছে? এখন সো এই বাই দ্য ওয়ে এই সমস্ত গ্রেনগুলোকে বলে কলামনার গ্রেন, কলামের মতো ডেভেলপ হচ্ছে, লম্বা লম্বা কলাম হচ্ছে, যার জন্য আইদার ভার্টিক্যাল কলাম অথবা হরাইজন্টাল কলাম, যাই বলি না কেন কলামের মতো হচ্ছে বলে এগুলোকে বলে কলামনার গ্রেন, এবং এই স্ট্রাকচারটা আই ডোন্ট ওয়ান্ট, ঠিক আছে? আরেকটা হতে পারে যে কলামনার গ্রেন ঠিকই হচ্ছে, কিন্তু মাঝখানে অন্য এক ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং দেখতে মোটামুটি সেম সাইজের গোল গোল স্ফেরিক্যাল বলের মতো, এবং এটাকে বলে ইকুইঅ্যাক্সড গ্রেন। সেখানে দুই ধরনের জিনিস আছে, কলামনার গ্রেনও আছে, প্লেইন অফ উইকনেসও এখানে দেখা যাচ্ছে, সেন্টারে কিছু ইকুইঅ্যাক্সড গ্রেনও আছে। আরেকটা আছে এখানে মোটামুটি একই জিনিস, কিন্তু সারফেসে পার্টিকুলারলি নিচের জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে দেখো কিছু ফাইন ক্রিস্টাল এখানে দেখা যাচ্ছে, ফাইন ভেরি ফাইন ক্রিস্টাল, এগুলোকে বলে, এগুলো ইকুইঅ্যাক্সড, কিন্তু এগুলা চিলিং ইফেক্ট হওয়ার কারণে খুব র্যাপিডলি সলিডিফাই হয়েছে, যার জন্য গ্রেন সাইজ ছোট। তো এগুলোকে বলে ইকুইঅ্যাক্স চিল্ড গ্রেন। সো ইকুইঅ্যাক্স চিল্ড গ্রেন, কলামনার গ্রেন, অ্যান্ড দেন ইকুইঅ্যাক্স গ্রেন এট দ্য সেন্টার। সো 3 ধরনের গ্রেন এখানে আছে। অ্যান্ড অ্যানাদার ওয়ান যেটার মধ্যে একদম 100% ইকুইঅ্যাক্স, কোনো চিল জোন নাই, সরি কোনো কলামনার গ্রেন নাই, কোনো প্লেন অফ উইকনেস নাই। তো কোন ধরনের স্ট্রাকচার আমাদের জন্য প্রেফারেবল, ঠিক আছে? তো সাধারণত আমরা কাস্টিং যখন করি এই দুই ধরনের স্ট্রাকচারই সবচেয়ে বেশি কমন, আইদার দিস ওয়ান অর দ্যাট ওয়ান, ঠিক আছে? এবং সেগ্রিগেশন এখানে থাকে, আমরা বলেছি যে এই সমস্ত জায়গার মধ্যে সেগ্রিগেশন আছে, সো এই ডিফেক্ট এখানে পাওয়া যায়। আর এখানে যে স্ট্রাকচারের কথা বললাম যেটা মোর প্রেফার্ড ওয়ান, এটা আমরা চাই, এটা আমরা পেতে চাই, বিকজ স্ট্রাকচারগুলো মোটামুটি সব এক ধরনের,
সুতরাং র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে, ইউনিফর্ম প্রপার্টি পাবো, এখানে কোনো সেগ্রিগেশন বলে কোনো ডিফেক্ট নাই, অ্যান্ড মোস্ট সুইটেবল ফর সাবসিকুয়েন্ট ফ্যাব্রিকেশন, যেহেতু এই ধরনের এই লো মেল্টিং পয়েন্ট কোনো এরিয়া নাই যেখানে হিটিং করার সময় গলে যাবে। সো দিস ইজ দ্য প্রেফার্ড ওয়ান, এবং এগুলা পাওয়া যায়, কিন্তু এটার চেয়ে এটা প্রপার্টি। সো আমাদের টার্গেট হবে তাহলে এই ধরনের স্ট্রাকচার কি করে জেনারেট করতে পারে, knowledge on how this structure is formed and on the technique of controlling this structure is important. So আমার টার্গেট হলো এটা পেতে হবে, এবং এটা পেতে গেলে পরে এই স্ট্রাকচারটা পেতে গেলে পরে আমাকে কি করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। ওকে, স্ট্রাকচার তৈরি হওয়ার আগে আমাকে দেখতে হবে যে বিফোর ফর্মিং এ স্ট্রাকচার উই মাস্ট ফার্স্ট অ্যালাউ দ্য হিট টু রিমুভ ফ্রম কাস্টিং, তাই তো? মোল্ড থেকে, লিকুইড মেটাল থেকে হিট বেরিয়ে যেতে হবে, ট্রান্সফার অফ হিট, দ্যাটস দ্য মোস্ট টপ প্রায়োরিটি, ঠিক আছে? সো এই যে হিট যখন বেরিয়ে যায়, আমরা বলেছি যে এটা এত সোজা না, ঠিক আছে? কারণ হিট বেরিয়ে গেলে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স সে এক্সপেরিয়েন্স করে, ইনফ্যাক্ট 5টা 1 2 3 4 5টা রেজিস্ট্যান্স সে এক্সপেরিয়েন্স করে। আমরা এখানে যদি দেখি, যদি গ্রাফের মাধ্যমে দেখি, সো এটা হলো লিকুইড মেটাল, এখানে একটা সলিড, যেটা কিছু সলিড হয়েছে অলরেডি সেটা আমরা দেখাচ্ছি, এটা হলো মোল্ড, এটা হলো মোল্ডের বাইরে অ্যাটমসফিয়ার, যেটাকে সারাউন্ডিংস বলছি, ঠিক আছে? সো এখন এইখানে যে হিট যেটা আছে লিকুইড মেটালের মধ্যে, এটা বেরিয়ে যাবে। সো এখান থেকে এটা বেরিয়ে যাবে, বেরিয়ে যেতে গেলে পরে নাম্বার 1 সে রেজিস্ট্যান্স ইন লিকুইড মেটাল, আমরা লিকুইড মেটালের মধ্যে রেজিস্ট্যান্স আমরা খুব একটা আমরা কনসিডার করে নাও করতে পারি, বিকজ লিকুইডের মধ্যে হিট ট্রান্সফার খুব কুইকলি হবে, অ্যাট দ্য সেম টাইম লিকুইডের মধ্যে কনভেকশন আছে, সো খুব র্যান্ডম মোশনের মাধ্যমে হিটটাকে খুব সহজে সরিয়ে যায়। তো আমরা বলতে পারি যে 1 নম্বর রেজিস্ট্যান্সটা অলমোস্ট 0, ঠিক আছে? 5 নম্বর রেজিস্ট্যান্স সামটাইমস আমরা ইগনোর করতে পারি। 5 নম্বর কোনটা? 5 নম্বরটা হলো এইখানে অ্যাটমসফিয়ার, কারণ এটা এত বড় মোল্ড, যদি স্যান্ড মোল্ড হয়, মোল্ডের থিকনেস এত বেশি হয়, আমরা সাধারণত মোল্ড গায়ে হাত দিয়ে ধরতে পারি, তার মানে এত বেশি হিট আর বাইরে আসে না, তার আগেই মেটাল সলিডিফাই হয়ে যায়। সো অ্যাটমসফিয়ার সাধারণত খুব একটা ইনফ্লুয়েন্স করে না হিট এক্সট্রাকশনের জন্য, স্পেশাল কতগুলো কেস ছাড়া, যদি আমরা থিন সেকশন কাস্টিং করি, ঠিক আছে? থিন সেকশন কাস্টিং করলে পরে মোল্ডটা ভেরি থিন হয়, যার ফলে খুব সহজেই হিটটা চলে আসে। যেমন আমরা যদি নাম শোনো না এখনো, সোজা ভাষায় থিন ওয়েলের কথাই বলি, মেটাল ডাই যদি ইউজ করি, মেটাল যে মোল্ড যদি ইউজ করি, তাহলে মেটাল খুব র্যাপিডলি হিট নিয়ে আসে, সো মেটাল বিকাম ভেরি হট, সো অ্যাটমসফিয়ার তখন কন্ট্রোল করে, ঠিক আছে? অ্যাটমসফিয়ার যদি ঠান্ডা হয়, ভেরি চিল হয়, তাহলে মোল্ডটাকে সে ঠান্ডা করা স্টার্ট করে। আর যদি বাইরে যদি গরম রোদ থাকে, অনেক রোদ থাকে, অনেক গরম থাকে, তাহলে পরে গরমে মোল্ড গরম হয়ে যায়, তখন কুলিং তখন স্লো হয়ে যায়, তো তখন অ্যাটমসফিয়ারটা কন্ট্রোলিং করে। আদারওয়াইজ এই দুইটা সিনারিও 1 নম্বর এবং 5 নম্বর বাদ দিলে, আমরা মেজর যে রেজিস্ট্যান্স যেটা অফার করে সেটা হলো আইদার সলিডিফাইড মেটাল অথবা মেটাল মোল্ড ইন্টারফেস, যেখানে সলিড লিকুইড সলিড আর মোল্ড একসাথে কন্ট্যাক্টে আছে, এবং মোল্ড, এই 3টা জিনিস সাধারণত মেজর রেজিস্ট্যান্স অফার করে ফর ট্রান্সফারিং দ্য হিট ফ্রম দ্য লিকুইড মেটাল, ঠিক আছে? সো আমরা এখানে মোটামুটি প্রিন্সিপাল গুলো সেম, তোমরা হিট ট্রান্সফার করেছো, হিট ট্রান্সফার 217 যে হিট ট্রান্সফার আছে, যে মেকানিজম যেগুলো আছে, বেসিক্যালি একই জিনিস এখানে আছে। সো আমরা 4 নম্বরটাই যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ম্যাক্সিমাম হিট রেজিস্ট্যান্স অফার করে, সো এটা নিয়ে আমরা একটু ডিটেল আলাপ করি, বাকিগুলো আমরা ভেরি ভেরি স্মল লেভেলে আগামী ক্লাসে হাইলাইট করব। সো তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, রেজিস্ট্যান্স 4, এটা মানে হলো দ্য মোল্ড, তার মানে মোল্ডটা যদি ইনসুলেটিং হয়, রেজিস্ট্যান্স তো ইনসুলেটিং হিট এক্সট্রাকশন, মোল্ড যদি ইনসুলেটিং হয়, ইনসুলেটিং টু হিট ট্রান্সফার, তাইলে পরে সে রেজিস্ট্যান্স অফার করবে, ঠিক আছে? এখন সিনারিও কেমন হতে পারে? সিনারিও এমন হতে পারে যে, মনে করো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, এই ধরনের নন ফেরাস মেটাল কাস্টিং করতেছি স্যান্ড মোল্ডে, অথবা ইভেন মেটাল মোল্ডেও হতে পারে। তার মানে এই নন ফেরাস গুলো হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, দে আর হাইলি কন্ডাক্টিভ, স্যান্ড রিলেটিভলি ইনসুলেটর। স্টিলের মধ্যে কাস্টিং যদি করি, স্টিলও রিলেটিভলি ইনসুলেটিং কম্পেয়ার টু কপার বা অ্যালুমিনিয়াম যেটা কাস্টিং করছি। সুতরাং যে কাস্টিং যেটা আমরা করি, যে লিকুইড যেটা আছে, তার চেয়ে মোল্ডটা হলো ইনসুলেটিং, এই ধরনের সিনারিও। যেমন কপার কাস্টিং করছে স্টিলে, কপার স্টিলের চেয়ে অনেক ইনসুলেটিং, অনেক কন্ডাক্টিভ। স্টিল কাস্টিং করছে স্যান্ড মোল্ডে, স্যান্ড মোল্ড একদম ইনসুলেটিং, স্টিল মোটামুটি কন্ডাক্টিভ। তো এই ধরনের সিনারি যদি হয়, তাহলে আমরা এই কেসটা এখানে আলাপ করবো। তো কিভাবে আমরা করতেছি, আমরা হিট ট্রান্সফার প্রবলেম এখানে ডিফাইন করছি। আগে আমরা মনে করি যে আমরা যে লিকুইড মেটাল ঢালছি,
জাস্ট এট দ্য মেল্টিং পয়েন্ট, নো সুপারহিট। সুপারহিট মানে হলো মেল্টিং পয়েন্টের চেয়ে উপরে কত, 600 ডিগ্রি মেল্টিং পয়েন্ট, আমরা 700-তে পোর করেছি, সো 100 ডিগ্রি সুপারহিট আছে। সো এই ধরনের কোনো কিছু না, 600 তার মেল্টিং পয়েন্ট, আমি 600-তেই ঢালবো হিসাব সুবিধার জন্য, আর কোনো কিছুর জন্য না। সো মেল্টিং পয়েন্ট টিএম এবং রুম টেম্পারেচার ছিল টি নট, তার মোল্ড টি নট টেম্পারেচার আছে, লেটস সে 30 ডিগ্রি রুম টেম্পারেচার হতে পারে, যেটা খুশি। সো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা লিকুইড মেটাল ঢাললাম, এটা হলো একটা মোল্ড, এই পাশে হলো অ্যাটমসফিয়ার, এবং এইটুকু সলিড ফর্ম করেছে। এরপরের থেকে আমরা এখন হিসাব শুরু করেছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা দিস দ্য সারফেস মোল্ড আর মেটাল ইন্টারফেস, বা মোল্ড লিকুইড মেটাল ইন্টারফেস ইনিশিয়ালি সলিড ফর্ম করেছে, অ্যাবাউট এক্স থিকনেসের সলিড ফর্ম করেছে। সো এখন আমরা অ্যাজাম্পশনটা আবার একটু মনে করে দেই, আমাদের মোল্ডটা হলো ইনসুলেটিং কম্পেয়ার টু লিকুইড মেটাল, বা সলিড যেটা ফর্ম করছে সেটা হলো কন্ডাক্টিভ। লিকুইড পোর করা হয়েছে মেল্টিং পয়েন্টে, সুপারহিট দেওয়া হয় নাই, সো ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0, ডেল্টা টি সুপারহিট মিন করছে এখানে। এবং মোলটা হলো সেমি ইনফাইনাইট, এটা কি আমরা একটু পরে বলি, সেমি ইনফাইনাইট মোল। সো তাইলে এখানে কি দাঁড়ালো, টেম্পারেচার প্রোফাইল যদি দেখি, লিকুইডের মধ্যে যে টেম্পারেচারে পোর করলাম হুইচ ইজ টিএম আমরা বলেছি, সো লিকুইডের যে টেম্পারেচার ছিল সলিডের মধ্যে একই টেম্পারেচার চলে যাবে, বিকজ আমরা সলিড এবং লিকুইড সেম ম্যাটেরিয়ালের, ঠিক আছে, এবং দে আর হাইলি কন্ডাক্টিভ, সুতরাং হিট সরাসরি তার সরে যাবে এবং টেম্পারেচার হোমোজেনাইজ হয়ে যাবে, ইউনিফর্ম হয়ে যাবে। সো লিকুইডের যে টেম্পারেচার এই সলিডের টেম্পারেচার একই, এবং ইট ইজ এ স্ট্রেট লাইন। কিন্তু মোল কম্পেয়ার টু সলিড অ্যান্ড লিকুইড ইনসুলেটিং, সুতরাং বাইরে যে টেম্পারেচার টি নট ছিল, মোল্ডের মধ্যেও টি নট আছে, এবং অ্যাট দ্য বিগিনিং এই যে টিএম টেম্পারেচার 1000 যদি হয়, মোল্ড যদি 30 ডিগ্রিতে হয়, এখানে একটা শার্প ড্রপ হবে একটা সারফেস, এবং এটা হরিজন্টাল হবে। সো ইট ইজ দ্য ইনিশিয়াল সিনারিও, এবং পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সলিড স্কিন ফর্ম করবে, এবং টেম্পারেচার মোল্ডের আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ধরনের সিনারিও, তো যত সময় দেব তত হিট এক্সট্রাক্ট করতে থাকবে, তত মোল্ড হিট অ্যাবজর্ব করতে থাকবে, এবং মোল্ডের টেম্পারেচার ফ্রম দিস ইন্টারফেস আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই ধরনের সিনারিও আলটিমেটলি হতে থাকবে। এখন আমরা কনসিডার করি ওই যে সেমি ইনফাইনাইটের কথা বললাম, সেগুলো মনে করি। তো ইনিশিয়ালি এই ধরনের একটা সিনারিও হতে পারে। তো টেম্পারেচার বাড়তেছে, মোল্ডের বাড়তে বাড়তে এক সময় এই ধরনের একটা স্ট্রেট লাইন চলে আসলো, ঠিক আছে? স্ট্রেট লাইন চলে আসে, এটাকে আমরা থার্মোডাইনামিক্সের ভাষায় স্টেডি স্টেট বলি, ঠিক আছে? তো এখানে 1000 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি একটা স্ট্রেট স্লোপ মেনটেন করছে, এটার আর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই ধরনের সিনারিও তখনই হবে, নর্মালি দিস ইজ নট এক্সপেক্টেড, তাই তো? কারণ হিট এখানে 1000 আছে, এখানে সারা জীবনে 30 থাকবে, নট নেসেসারি, হতেই পারে না। এখান থেকে হিট নিয়ে নিয়ে এটা সারফেস বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, সো এটা উপর দিকে উঠতে থাকবে। কিন্তু এইটা সবসময় এই টেম্পারেচার থাকবে তখনই পসিবল যদি আমি এই অ্যাটমসফিয়ারটাকে কন্ট্রোল করি। লেটস সে আমি মোল্ডের এই সারফেসটা পানি দিয়ে ঠান্ডা করতেছি, এটা একটা মেটাল মোল্ড, এটার মেটাল মোল্ডে এই সারফেসটা সবসময় ওয়াটার স্প্রে করে কুল রাখতেছি, এবং ওয়াটারের টেম্পারেচার T1 টেম্পারেচারে আছে, লেটস সে এটা 40 ডিগ্রি 50 ডিগ্রি যাই বলি না কেন। তো এই ধরনের সিনারিওতেই কেবলমাত্র এই ধরনের একটা স্টেট লাইন অ্যাচিভ করবে, which is called স্টেট লাইন কন্ডিশন, স্টেডি স্টেট কন্ডিশন। আদারওয়াইজ মোল্ডের মধ্যে ঘটনা যেটা হতে পারে যে মোল্ডের এই সারফেস গরম হতে হবে। সো টেম্পারেচার প্রোফাইল এরকম যদি হয়, আস্তে আস্তে টেম্পারেচার, মোল্ডের টেম্পারেচার এই পাশে সারফেসে বাড়তে থাকবে, এই ধরনের সিনারিও ঘটবে, ঠিক আছে? সো মোল্ডটা যদি ফাইনাইট হয়, মোল্ডটা একটা মোটামুটি থিকনেসের একটা মোল্ড, যার পরে সারফেসটা গরম হয়ে যাচ্ছে। সো এটা হলো এখানে সিনারিও বললাম। অল্টারনেটিভলি মোল্ডটা ক্যান বি ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি, মোল্ডটা এত মোটা যেখানে টেম্পারেচার ওই সারফেসে হিট যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, তার আগেই মেটাল ঠান্ডা হয়ে গেছে। সো দিস ইনফাইনাইট। আরেকটা হতে পারে মাঝামাঝি, সেমি ইনফাইনাইট, এখানেও জাস্ট সাফিসিয়েন্টলি মোটা যাতে করে টেম্পারেচারটা বড় বেশি হচ্ছে না, টেম্পারেচার বাড়তেছে না, এটা সবসময় এই টেম্পারেচার মেনটেন করছে। এটা এত মোটা এখানে টেম্পারেচার আসার আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড সেমি ইনফাইনাইট, এবং আমরা অ্যাসিউম করছি যে কার্ভটা এরকম হবে। সো এই ধরনের একটা ট্রানজিয়েন্ট সিচুয়েশন মেনটেন করবে, ঠিক আছে? সো ওকে, এই ধরনের সিনারিও তাহলে হলো লিকুইডের মধ্যে টেম্পারেচার টিএম ছিল, এখানে যে সলিড যেটা ফর্ম করেছে, সলিডের মধ্যে আস্তে আস্তে সলিডের টেম্পারেচার এখানে এই ধরনের একটা মেনটেন করেছে, এবং আমরা ধরতেছি যে
এখন এই টেম্পারেচার প্রোফাইলটা ভিতর দিকে যে যাচ্ছে, হিট যেটা যাচ্ছে সেটা 0 থেকে মাইনাসের দিকে, এদিকে তো সলিডের দিকে ফর্ম করে, তো এদিকে মাইনাসের দিকে যাচ্ছে, এই জন্য এক্স মাইনাস দিকে ধরা আছে। তো একটা সার্টিন ডিস্টেন্স পর্যন্ত গেলে পরে এই ডিস্টেন্সটা কত মোটা হবে উইথ টাইম, সেটা আমরা একটা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। সো এগুলো সবই তোমাদের করা আছে 217 যেগুলো করেছো ইউনিডাইরেকশনাল হিট ট্রান্সফার প্রবলেমের জন্য ডিটি বাই টেম্পারেচার প্রোফাইল, চেঞ্জ ইন টেম্পারেচার উইথ টাইম কিরকম হবে, এই ফর্মুলাগুলো তোমরা করেছো। আলফা সমান সমান থার্মাল ডিফিউসিভিটি অফ দ্য মোল্ড, যেহেতু মোল্ডের কথা বলতেছি, ডিটি স্কয়ার বাই ডিএক্স, এক্স এর সাথে টেম্পারেচার প্রোফাইল সেটা আছে। এবং এটাকে সলিউশন করেছিলাম, সেটাও তোমাদের মনে আছে, ডিফিউশনে এটা পড়েছো। সো এই ধরনের বাউন্ডারি কন্ডিশন ফলো করে আমরা এটাকে সলিউশন করেছিলাম, এই ধরনের জিনিস। এটা আমরা বলেছিলাম এরর ফাংশন, এবং এটা এরর ফাংশন মানে কি সেটা আমরা আলাপ করেছিলাম। সো আমরা এই একটা ইকুয়েশন পেয়েছিলাম, সলিউশন অফ দিস ট্যানজেন্ট হিট প্রবলেম ইউনিডাইরেকশনাল ফর এক্সাম্পল, মনে রাখতে হবে। এখন এটাকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো ইন্টিগ্রেট করব, সরি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর আছে রেসপেক্ট করব, কারণ আমরা টি এর সাথে এক্স এর একটা প্রোফাইল জেনারেট করতে যাচ্ছি। তো তার আগে আমরা এই নিচের পার্টটা ডান দিকে সরিয়ে নিলাম, ঠিক আছে। সো উপরে শুধু এইটা থাকলো, এটা ওদিকে সরে গেল, এখানে গেল। এখন আমরা এই পুরো জিনিসটাকে টেম্পারেচারকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এটা একটা কি, এটা হলো ওকে। আগে এরর ফাংশনটা বলি, এরর ফাংশন ডিফারেন্স করলে এটা পাওয়া যায়, আমরা ডেফিনেটলি এটা আলাপ করেছি। সো এরর ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে রুট পাই। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পরে ফার্স্টলি এটা হলো একটা কনস্ট্যান্ট, সেটা বাদ চলে গেছে, আমরা পাবো মাইনাস ডিটি বাই স্যার ডেল টি বাই এরর ডেল এক্স। ফাংশন এরর ডিফারেন্সিয়েটিং ফাংশন এটা ডিফারেন্স আমরা করলে দেখিনি পাবো স্যার। 2 বাই রুট পাই, এই যে 2 বাই রুট পাই, আর নিচে হলো উপর হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ফর্মুলার এক্স স্কোয়ার। এই পুরাটা হলো এক্স, এটা স্কোয়ার করে মাইনাস বসাতে হবে, তাহলে উপর হলো এক্স স্কোয়ার, মাইনাস বসালাম, আর এটাকে স্কোয়ার করতে গেলে 4 আলফা টি। সো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা পেলাম 2 বাই রুট পেলাম, আর তারপরে এটা যেহেতু এক্স, সো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আবার। সো এটা ডিফারেন্স করলে পরে এক্স যেহেতু এখানে আছে এটা কনস্ট্যান্ট, 1 বাই এটা পাওয়া যাবে। সো মাইনাস 1 বাই নিচে যা আছে সেটা পেলাম, এখানে এটা পুরোটা কনস্ট্যান্ট এখানে চলে আসলো, আর বাকি সেকেন্ড টার্ম এটা কনস্ট্যান্ট যেহেতু ছিল সো এটা আসলো না, ঠিক আছে। সো এই হলো আমাদের ডিফারেন্সিয়াল ফর্মে, এটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, মাইনাস মাইনাস কাটা গেল, আর বাকিটা এখানে রাখা হয়েছে। ওকে, এখন এইটা হলো আমাদের যে টেম্পারেচার প্রোফাইল যেটা আমরা আগে দেখেছিলাম, এই যে টেম্পারেচার প্রোফাইলটা, এইটার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেলাম, ডেল টি বাই ডেল টেম্পারেচার বাই ডেল টি টাইম, টেম্পারেচারের সাথে টাইমের সরি এক্স এর প্রোফাইল, এক্স দিয়ে যদি করেছি কতটুকু ডিস্টেন্সে গেলে পরে টেম্পারেচার কত হবে সেটার একটা প্রোফাইল এখানে আমরা পেলাম। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে মোল সারফেসের ভ্যালুটা কত ছিল যখন এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার 0, তার মানে এটা পুরোটা কেটে যাবে, বা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, এটা থাকবে, এটা থাকবে, আর এটা থাকবে। তো এখানে তিনটা থাকলো, ঠিক আছে। এটাকে এগেইন আবার একটু রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, রিঅ্যারেঞ্জ করে আলফা সমান সমান আরেকটা টার্ম আছে, আলফা ইজ ইকুয়াল টু কে বাই টি। আলফা হলো থার্মাল ডিফিউসিভিটি, এটা সমান সমান হলো থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই ডেনসিটি অ্যান্ড হিট, হিট কি জানি স্পেসিফিক। সো এটা আমরা এখানে বললাম এম দিয়ে ডিপেন্ড করা হচ্ছে, এটা হলো মোল্ডের প্রপার্টি, থার্মাল ডিফিউসিভিটি অফ মোল্ড ছিল এখানে, সরি হ্যাঁ থার্মাল ডিফিউসিভিটি মোল্ড ছিল এখানে। সো এটা হলো মোল্ডের প্রপার্টি, এম দিয়ে ডিপেন্ড করা হয়েছে। সো আলটিমেটলি আমরা এটা পেলাম, ঠিক আছে। এখন রেট অফ হিট ফ্লোর সাথে যদি কম্পেয়ার করি, তার মানে কতটুকু হিট পার এরিয়াতে বেরোচ্ছে লিকুইড সলিড ইন্টারফেসে, সেটাও আমরা এখানে তোমাদের এটা করা আছে হিট ট্রান্সফার প্রবলেম থেকে। এখন এই জাস্ট এটা এই জায়গার মধ্যে এই ভ্যালুটা বসিয়ে দিলাম। সো কিউ বাই এ at the interface would be equal to minus km, আর এই ভ্যালুটা সমান সমান হলো এই ভ্যালুটা। সো এটা বসালাম, মোটামুটি কাটাকাটি করলাম, এখানে km আছে, এখানে km আছে। সো এখানে রুট km স্কোয়ার ছিল, একটা রুট কাটা গেল, একটা রুট থাকলো। সো এখানে রুটের মধ্যে তিনটা ভ্যালু এখানে চলে এসছে, 1 বাই পাই টি এখানে আছে, মাইনাস চলে গেছে এখানে, বাকিটা এখানে আছে। তো এটা হলো কিউ বাই এ, আমরা বাঁ দিকের জিনিস চিন্তা করলাম। এখন ডান দিকে যদি চিন্তা করি, তার মানে আসলে এই হিটটা কোত্থেকে আসলো, হিটটা তৈরি হলো লিকুইড যখন সলিডিফাই হচ্ছে তখন স্পেসিফিক হিট এভলভ হচ্ছে, সেই হিটটাই আলটিমেটলি বের হচ্ছে। সো ওইটার সাথে আমরা ইকুয়েট করতে চাচ্ছি। সো স্পেসিফিক হিট
যতটুকু থিকনেস ফর্ম করছে ততটুকু থিকনেসের জন্য স্পেসিফিক হিট বেরিয়েছে। সো এটা হলো ভলিউমের সাথে ডেন্সিটি দিয়ে গুণ করা উইথ পার রেট, ঠিক আছে। তো এটা পাওয়া গেল। এখন এই কিউ এর সাথে এই কিউ এ আমরা ইকুয়েট করব। সো এটা সমান সমান এটা গেল, এবং এখান থেকে আলটিমেটলি ডিএস বাই ডিটি একটা ফর্মুলা পাওয়া গেল। সো দিস ইজ দ্য ফর্মুলা যেটা আলটিমেটলি ডিসাইড করে যে একটা ইউনিট টাইমে কত থিকনেসের সলিড ফর্ম করবে যখন মোলটা প্রাইমারি রেজিস্ট্যান্স অফার করবে ফর হিট ফ্লো, ঠিক আছে। সো এটা হলো আমাদের সেই ফর্মুলাটা। এটার একটা নাম আছে হিট ডিফিউসিভিটি বলে, ঠিক আছে। এনিওয়ে এটা এটা এখানে থাকুক। এটা হলো মোল্ডের প্রপার্টি, আর এখানে মেল্টিং পয়েন্ট মানে লিকুইডের প্রপার্টি। এল হলো হিট মানে স্পেসিফিক হিট, যেটা স্পেসিফিক কি বলে এটা, যেটা লিকুইড থেকে সলিড হওয়ার সময় যেটা বের হয়। ল্যাটেন্ট হিট। ল্যাটিন হিট, Latent heat. ল্যাটিন হিট ডেন্সিটি, এগুলো সবই মেটালের প্রপার্টি। সো এই ব্র্যাকেটের ভিতরে মেটালের প্রপার্টি, আর এটা হলো মোল্ডের প্রপার্টি, আর এই সময়ে এই সলিড ফর্ম করছে। সো দিস ইজ দ্য রিলেশনশিপ। একটা সলিড স্কিন ফর্ম করছে কত টাইমে। সো টাইমের সাথে সলিডের ফর্মেশনের একটা রিলেশনশিপ, ঠিক আছে। সো ইকুয়েশন 9 প্রেডিক্টস দ্য ওয়ে থার্মাল প্রপার্টিজ অফ মোল্ড অ্যান্ড মেটাল। সো এটা হলো থার্মাল প্রপার্টিজ অফ মেটাল অ্যান্ড থার্মাল প্রপার্টিজ অফ মোল্ড কন্ট্রোল করে ফ্রিজিং রেট মানে ডিএস বাই ডিটি অফ দ্য মেটাল, যেটা কাস্ট হচ্ছে রিলেটিভলি ইনসুলেটিং মোল্ডের বেলায়। যদি এমন হয় যে মেটাল মোল্ডের ভিতরে আমি প্লাস্টিক কাস্টিং করতেছি, সে সমস্ত ক্ষেত্রে এই ফর্মুলা মোটেই অ্যাপ্লিকেবল হবে না, কারণ তখন হয়ে যাবে মেটালটা ইনসুলেটিং, মোল্ডটা কন্ডাক্টিভ, পুরো উল্টা সিনারিও হয়ে গেল। সো এটা হলো আমাদের নর্মাল কেস, নর্মাল যে সমস্ত কাস্টিং করি সেই সমস্ত ক্ষেত্রে এটা পাওয়া যায়। ওকে, এবং এখানে এস এর সাথে টির যদি আমি একটা গ্রাফ প্লট করি, তাহলে এখানে প্রায় সবগুলাই কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু দুই ধরনের কনস্ট্যান্ট, সুতরাং এখানে আমাদের কম্বিনেশন নিতে হবে। মেটাল এবং মোল্ড দুইটা একসাথে বলতে হবে। ম্যাগনেসিয়াম ইন স্যান্ড মোল্ড, ম্যাগনেসিয়াম ইন মেটাল মোল্ড যদি হয় তাহলে আরেকটা লাইন হবে, কারণ মেটাল মোল্ডের প্রপার্টি এই প্রপার্টিটা ভেরিয়েশন কাস্টিং স্যান্ড মোল্ডের থেকে তফাতে আছে। সুতরাং এই দুই কম্বিনেশনে একটা পার্টিকুলার মেটাল মোল্ড কম্বিনেশনের জন্য আমরা একটা পার্টিকুলার লাইন পাবো, ঠিক আছে। এখন এই ভেরিয়েবল গুলা কিভাবে আমরা দেখতে পারি? এখানে ভেরিয়েবলের মধ্যে আছে মোল্ড তো কনস্ট্যান্ট গেল, মেটালের মধ্যে মেল্টিং পয়েন্ট যদি বেশি হয় তাহলে এস বেশি হবে, তাই তো। মেল্টিং পয়েন্ট যদি হাই হয় তাহলে পরে র্যাপিড সলিডেশন হবে। টি যদি হাই হয়, টি মানে কি এনভায়রনমেন্ট টেম্পারেচার, মোল্ড টেম্পারেচার যদি হাই হয় এই ভ্যালুটা কমে যাবে, তার মানে সলিডিফাইড স্কিন কম ফর্ম করবে। সো লো বা এল যদি বেশি হয় তাহলে কি হয়, এল বেশি হলে এই জিনিসটা ছোট হবে, এস তত কম ফর্ম করবে। তার মানে যে সমস্ত ম্যাটেরিয়ালে ল্যাটিন হিট কম, সেই সমস্ত ম্যাটেরিয়াল সাধারণত ফাস্টার কুলিং হয়। ওকে, সো এখন এই ইকুয়েশন যেটা পেয়েছি সেটাকে আরেকটু মডিফাই যদি করি, এইভাবে করছি আমরা। এস হলো থিকনেস অফ স্কিন ফর্ম, তাই তো। থিকনেসটা মানে এটা ইউনিট হবে মিলিমিটার। সো যদি সিম্পল শেপের মোল্ড হয়, যেমন একটা স্ফেয়ার অথবা একটা কিউব, এই ধরনের যদি হয়, তখন আমরা এই এস কে ভি বাই এ রেশিওতে রিপ্লেস করতে পারি। ভলিউমের ইউনিট হলো সেন্টিমিটার কিউব, এ হলো সেন্টিমিটার স্কোয়ার। সো এটা কাটাকাটি করলে সেন্টিমিটার হয়, এস এর ইউনিট সেন্টিমিটার, ঠিক আছে। আর টিটাকে যদি আমি সলিডিফিকেশন টাইম যদি হিসাব করি, কত ফ্রিজিং টাইম যদি ধরি, তাহলে আমরা এটাকে মডিফাই করে এস সমান সমান ভি বাই এ রেশিও বললাম। এখানে যা আছে ঠিক আছে, টিটাকে সলিডিফিকেশন টাইম বললাম, ঠিক আছে। এবং এই ভি বাই এর রেশিওটাকে আমরা অফেন এম দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে হলো মডিউলাস। এম হলো মডিউলাস হুইচ ইজ ইকুয়াল ভি বাই এ রেশিও, ঠিক আছে। ওকে, সো আমরা আলটিমেটলি যেটা পেলাম, পুরাটা যদি স্কোয়ার করি তাহলে আমরা পেলাম টিএফ ইজ ইকুয়াল টু এই পুরাটার স্কোয়ার, একটা কনস্ট্যান্ট যেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, কোনো বইতে বি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, কোনো বইতে কে দিয়ে রিপ্রেজেন্ট করেছে, ডাজন্ট ম্যাটার, ইটস এ কনস্ট্যান্ট। সামটাইমস এটাকে মোল কনস্ট্যান্ট বলে। এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট পরে গিভেন মেটাল মোল্ড সিস্টেম, যেহেতু মেটাল আছে মোল্ড আছে, আর এদিকে আছে ভি বাই এ রেশিও স্কোয়ার, যেটাকে এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। সো সলিডিফিকেশন টাইম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ভি বাই এ রেশিও হোল স্কোয়ার। তার মানে আমরা
যে কোনো কাস্টিং তার যদি ভিবাই রেশিও বের করতে পারি, তাহলে আমরা ওই কাস্টিংটা অ্যাপ্রক্সিমেটলি কত সময়ের সলিডিফিকেশন কমপ্লিট হবে সেটা আমরা ডিটারমিন করতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা। দ্যাটস ওয়াই দিস ফর্মুলা ইজ সো ইম্পর্টেন্ট। অ্যাজ এ বিগিনার আমরা ডিজাইন পারপাসের সময় এইটা দিয়ে আমরা শুরু করবো, তাই তো? এই ফর্মুলাটাকে শরিনভস রুল বলে, এই উচ্চারণটা হবে শরিনভ। কোনো কোনো বইতে CHOWRINOV সেটা হতে পারে, এখানে বলা আছে CHVORINOV, শরিনভস রুল। রুল কেন বলা হয়েছে? বিকজ এটা সবসময় ফলো করা হয় না, ঠিক আছে? আমরা কেন হয় না একটু পরে বলি। সো এইটা হলো একটা শরিনভ রুল, যার মাধ্যমে আমরা একটা কাস্টিং সলিডিফাই হইতে কত সময় লাগে সেটা আমরা ডিটারমিন করতে পারবো ইফ উই নো দ্য মডুলাস অফ দ্য কাস্টিং। ওকে, সো মোস্ট অ্যাকুরেট আমরা কার জন্য অ্যাকুরেট হবে? আমরা আগেই বলেছি কন্ডাক্টিভ মেটাল ইনসুলেটিং মোড, এই সিনারিওতে এটা ইউজ করা হবে। এবং এটা সাধারণত নন ফেরাসে বেলা এই ধরনের সিনারিও প্রিভেল করে, কারণ নন ফেরাস ইউজুয়ালি মোর কন্ডাক্টিভ। কিন্তু স্টিল কাস্টিং যদি করি তাহলে সাধারণত লেস কন্ডাক্টিভ। স্টিল পার্টিকুলারলি যদি আমরা মেটাল মোল্ডে করি তাহলে করে এই ধরনের ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, সেটার আমরা একটা দুইটা গ্রাফ নিচে দেখিয়েছিলাম, এখানে অনেকগুলো গ্রাফ দেখানো হয়েছে। সলিডিফিকেশন টাইম লগ স্কেলে দেখানো হয়েছে, যেহেতু অনেক সময় লাগে। আর এখানে মডুলাস দেখানো হয়েছে এবং বিভিন্ন কম্বিনেশন, স্টিল ইন গ্রিন স্যান্ড, অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় ইন ডাই কাস্টিং, অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় স্কুইজ কাস্টিং এক্সেট্রা। তো বিভিন্ন কাস্টিং মেটাল কম্বিনেশনের জন্য এই রুলটা একটা গ্রাফিক্যাল প্লট সামটাইমস পাওয়া যায়। আমরা যদি ফর্মুলা নাও জানি, সি ভ্যালু যদি নাও জানি, আমরা এখান থেকে যদি মডুলাস জানি তাহলে সলিডিফিকেশন কত সময় হবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য মোস্ট ইউজফুল গাইড ফর কাস্টিং ডিজাইনার, যেটা আমরা ইউজুয়ালি ফিডিং এর সময় পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। ফিডিং বলতে আমরা মিন করেছি যে যখন কাস্টিং যখন সলিডিফাই হয়, কাস্টিং কন্ট্রাক্ট করে। সো কাস্টিং কন্ট্রাক্ট করলে একটা মোল্ডের ভিতরে আমি পুরো মোল্ড মনে করো 10x10x10 আছে, আমি লিকুইড মেটাল দিয়ে ভরে দিলাম, কিন্তু এটা 10% কন্ট্রাক্ট করলো, তখন 9x9x9 হয়ে গেল, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার মিলিমিটার যাই বলো না কেন ছোট হয়ে গেল। সো যাতে ছোট না হয় তার মানে আমাদেরকে কি করতে হবে? লিকুইড মেটাল ঢালতেই হবে। যতক্ষণ পর্যন্ত না পুরো কাস্টিং সলিডিফাই না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রা লিকুইডটা আমাকে দিতেই হবে। যতটুকু কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্টে লিকুইডটা দিতেই হবে। এবং এটা দেওয়ার জন্য আমাদের যে কাস্টিং করি, মোল্ড যেটা বানাই, সেই মোল্ডের মধ্যে অতিরিক্ত আরেকটা জিনিস দিতে হয় যেটাকে বলে ফিডার। ফিডার মানে রিজার্ভার ফর এক্সট্রা দিস লিকুইড মেটাল, ঠিক আছে? এখন এই যে ফিডার যেটা দিলাম, ফিডারটা আগে সলিডিফাই হবে না কাস্টিংটা আগে সলিডিফাই হবে? যদি ফিডার আগে সলিডিফাই হয়ে যায় তাহলে তো সেই লিকুইড মেটাল ফিট করতে পারবে না কাস্টিং এ যা লাগবে, অতিরিক্ত লিকুইড যেটা লাগবে সেটা ফিট করতে পারবে না। কাস্টিং এর চেয়েও ফিডার দেরিতে সলিডিফাই হইতে হবে, কারণ ওখানে লিকুইড থাকতে হবে যাতে করে সেই লিকুইডটা সে দিতে পারে কাস্টিংকে। এখন এটা যদি দেরিতে সলিডিফাই হয় তার মানে টিএফ অফ দ্য ফিডার শুড বি হায়ার, টিএফ অফ দ্য কাস্টিং শুড বি লোয়ার। ফিডার কাস্টিং যদি 10 মিনিটে সলিডিফাই হয়, ফিডারকে অ্যাটলিস্ট 11 মিনিট পর্যন্ত লিকুইড থাকতে হবে। So 11 মিনিট পর্যন্ত লিকুইড থাকতে হবে, তাহলে ভিভাই রেশিও অফ দ্য ফিডার শুড বি হায়ার দ্যান দ্য ভিভাই রেশিও অফ দ্য কাস্টিং। সো দিস ইজ দ্য বেসিক্স অফ ফিডিং ডিজাইন। একটা ফিডার কত বড় হবে সেটা একদম ইনিশিয়াল ডিজাইন আমরা এই ফর্মুলা দিয়ে শুরু করব। ওকে, সেটা আমরা পরে রাখবো। শরিনভের লিমিটেশনস আছে। লিমিটেশন 1 নম্বর লিমিটেশন হতে পারে যে এটা একটা 1 ডাইমেনশনাল মডেলিং দিকে আমরা এই ইকুয়েশনগুলো ডিরাইভ করেছি, কিন্তু আসলে আমরা তো কাস্টিং যেটা করি সেটা তো 3 ডাইমেনশন, 3 দিকে ছড়িয়ে যায়। সুতরাং এই ইকুয়েশনটা may not be valid, may not be applicable, এটা সামটাইমস লোকজন বলে। আরেকটা হবে হলো যে শেপ হ্যাজ এ ডেফিনেট ইফেক্ট। আমরা বলেছি যে কাস্টিং এর শেপটা একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল, এটা লিকুইড হিট ট্রান্সফারকে কন্ট্রোল করে। সুতরাং এখানে শেপের ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয়নি। তো যখন এই লিমিটেশনসটা বলা হলো তখন শরিনভ তার ইকুয়েশনটাকে মডিফাই করে কি আমাদের ইউনিডাইরেকশনাল যে ইকুয়েশন দিয়ে আমরা শুরু করেছিলাম যে লাল দিয়ে এইটুকু পার্ট দিয়ে, তখন আমরা এখানে আরেকটা প্যারামিটার ইউজ করে যেটা হলো এন কে বলা হয় শেপ ফ্যাক্টর। যদি প্লেট হয় এন এর ভ্যালু 0, সিলিন্ডার হলে এন এর ভ্যালু 1, স্ফিয়ার হলে এন এর ভ্যালু 2। এবং আলটিমেটলি পরবর্তী পর্যায়ে সেই আগের মেথডগুলো ফলো করে আমরা ইকুয়েশন যেটা পাই, এস অথবা ভিভাই রেশিও যাই বলি না কেন সেটা সমান এই পর্যন্ত যা আছে সব ঠিক আছে, শুধু অতিরিক্ত এই জিনিসটা চলে আসে, এনটা চলে আসলো। এবং এই এন আসার কারণে স্ফিয়ার, এন এর স্ফিয়ার হলো 2, এন যখন 2 হবে তখন দেখা যাবে যে
TF এর ভ্যালু সবচেয়ে ছোট। স্ফিয়ার ফ্রিজেস মোর র্যাপিডলি দ্যান প্লেট, সরি দ্যান সিলিন্ডার দ্যান প্লেট। তার মানে প্লেট সবচেয়ে দেরিতে সলিডিফাই হবে, তারপরে সিলিন্ডার এবং তারপরে স্ফিয়ার। সুতরাং আমরা যদি ফিডার ইউজ করি তাহলে ফিডারটা স্ফিয়ার হলে সবচেয়ে ভালো হবে। সরি, স্ফিয়ার ফ্রিজেস মোর র্যাপিডলি। তাহলে কি ধরনের শেপ হতে পারে? স্যার ফিডার সিলিন্ডার শেপ হবে। নরমালি আমরা সিলিন্ডার শেপে ইউজ করি, ঠিক আছে। পরে গিভেন ফিডার ফ্রিজেস মোর র্যাপিড। ওকে, তাহলে মানে এটা গেল। তার মানে আমরা সেকেন্ড যে প্রবলেম যেটা আছে সেটা আমরা এখানে মোটামুটি অ্যাড্রেস করলাম, কিন্তু ফার্স্ট ওয়ানটা অ্যাড্রেস করার এখানে কোনো নেই, কারণ এটা শুরু করেছে ওয়ান ডাইমেনশনাল মডেল থেকে। জাস্ট একটা ছোট্ট একটা প্রবলেম দিয়ে আমরা শেষ করি। রিডিজাইনিং। এখানে বলা হচ্ছে ইউর কোম্পানি কারেন্টলি ইজ প্রডিউসিং এ ডিস্ক শেপ ব্রাশ, একটা ডিস্কের মতো করে 5 সেন্টিমিটার থিকনেসের 45 মিলিমিটার ডায়ামিটার একটা ডিস্ক কাস্টিং করে, ঠিক আছে। এবং তুমি বলতেছো যে যদি আমি কাস্টিংকে ফাস্টার কুল করতে পারি, ফাস্টার সলিডিফাই করতে পারি 25% ফাস্টার, তাহলে পরে রেজাল্টেন্ট ইমপ্রুভমেন্ট ইন মেকানিক্যাল প্রপার্টি এত ভালো হবে যে আমি এত থিকনেসের, এত থিক 5 সেন্টিমিটার থিকনেস আমার প্রোডাক্টটা না করলেও চলবে, থিকনেস ছোট করলে পরেও আমি সেম প্রপার্টি পাবো। এটা হলো তোমার অ্যাজাম্পশন করা হলো, তুমি সেটা তোমার বসকে বললা, তো বস তখন বললো ওকে আমার হিসাব দাও, ঠিক আছে। সো দি রেজাল্টেন্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য টেন্সাইল প্রপার্টি অফ দ্য কাস্টিং উইল পারমিট দ্য কাস্টিং টু বি মেড লাইটার ইন ওয়েট, ওয়েট সেভিং করা যাবে যথেষ্ট। ডিজাইন দ্য কাস্টিং টু পারমিট দিস, ঠিক আছে। ইউ ক্যান কিপ দ্য ডায়ামিটার, যেহেতু ভেরিয়েবল দুইটা, একটা হলো ডায়ামিটার, একটা থিকনেস, সো যে কোনো একটা আমরা ধরি। সো ডায়ামিটার মনে করো 45 মিলিমিটার, 45 মিলিমিটার আছে, আমরা শুধু থিকনেসটাকে আমরা ভ্যারি করাবো, ওকে। এবং মোল কনস্ট্যান্ট যা আছে, সেম ম্যাটেরিয়াল, সেম সিস্টেম, সেম ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করবো, সো মোল কনস্ট্যান্ট আমাদের ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা আসতেছে সেটা হলো আমরা সলিউশন টাইম অ্যাকচুয়াল কাস্টিং যেটা আগে ছিল সেটা বের করবো। সো ভি বাই এর রেশিও আমরা বের করলাম, ভি সমান সমান 5/4 ডি স্কোয়ার, এইচ হলো এক্স, এগুলা ভ্যালু বসায় নিয়ে ভি পাইলাম, এরিয়া পাইলাম। এরিয়া হলো তোমার সারফেসের এরিয়া, অ্যাট দ্য সেম টাইম দুই পাশের ফ্ল্যাট সারফেস এরিয়া, সেটা দিয়ে আমরা বের করলাম। আলটিমেটলি ভি বাই পাওয়া গেল, এবং ভি বাই রেশিও স্কোয়ার করে সি দেওয়া আছে অলরেডি, আমরা টাইম ক্যালকুলেট করলাম, এবং যে টাইমটা হলো 14.7 মিনিট, ঠিক আছে। সো তোমার এক্সিস্টিং যে সিস্টেমটা, সেই সিস্টেমটায় একটা ডিস্ক কাস্টিং করতে গেলে পরে 14.7 মিনিট লাগে সলিডিফাই হইতে। তুমি বলতেছো যদি আমি 25% ফাস্টার করতে পারি, তার মানে সলিউশন টাইম কত হবে? 14.75 এর ইন্টু 0.75। তার মানে এখন তুমি বলতে যাচ্ছ যে রিডিজাইন করার সময় আমার সলিউশন টাইম লাগবে হলো 11.05। যদি করতে পারি তাহলে ভালো হবে। ওকে, আমরা দেখলাম। তাহলে নতুন সলিউশন টাইম হলো 11.05। আমরা আবার ভি বাই এর রেশিও বের করি, সেম জিনিস আছে, সি ভ্যালু কনস্ট্যান্ট, কিন্তু ভি বাই এর রেশিও এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি থিকনেস ভ্যারি করাচ্ছ। থিকনেস ভ্যারি করালে এখান থেকে ভি বাই এর রেশিও আমরা বের করলাম 1.77। আমরা মনে করলাম থিকনেস এক্স, ঠিক আছে, লেটস সে থিকনেস ইজ এক্স। তাহলে থিকনেস এক্স হলে ভলিউম বের করলাম, এরিয়া বের করলাম, তারপরে আমরা রেশিও বের করলাম হুইচ ইজ ইকুয়াল টু 1.77, এবং এখান থেকে আলটিমেটলি আমরা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 4.2, ঠিক আছে। সো এক্স ইজ ইকুয়াল টু 4.2, সো 5 সেন্টিমিটারের জায়গায় আমরা এখন দেখতেছি যে 4.2 সেন্টিমিটার করলে পরে সিমিলার কাইন্ড অফ প্রপার্টি আমরা পাবো। সো সেভিং যেটা হলো সেটা হলো আলটিমেটলি এরিয়া যেহেতু ফিক্স, ডায়ামিটার যেহেতু ফিক্স, সুতরাং থিকনেসের সাথে আমরা রিলেশন করতে পারি। সো 5 আগে ছিল, এখন হলো 4.2, সো আলটিমেটলি 16% আমরা ওয়েট সেভিং করতে পারি উইদাউট কম্প্রোমাইজিং দ্য মেকানিক্যাল ইন্টিগ্রিটি অফ দ্য কাস্টিং, ঠিক আছে। সো এটা হলো একটা সিম্পল ওয়ে অফ অ্যাপ্লাইং সলিনক্স। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি আমাদের আজকের সেকেন্ড লেকচার। আমরা কি সময় বেশি নিয়ে নিয়েছি? না, ঠিক আছে। সো আমরা যদি এটা ক্লোজ করি, তো আমরা এই সেকেন্ড লেকচারে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা সলিডিফিকেশন শুরু করব, এবং সলিডিফিকেশন শুরু করতে গেলে পরে আমরা প্রথমে দেখলাম যে ইনগট, শুধু ইনগটে আলাপ করলাম। কাস্টিং এর মধ্যে মোটামুটি সেম কাইন্ড অফ স্ট্রাকচারই পাওয়া যাবে। সো কি ধরনের স্ট্রাকচার হতে পারে? ওকে, আমি জাস্ট 1 মিনিট শেষ করি, তারপরে তোমার কোশ্চেন আনসার করি।
কি ধরনের কাস্টিং হতে পারে, আমরা সেটা স্ট্রাকচার হতে পারে এবং কোনটা আমাদের জন্য ফেভারেবল এবং সেটা কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং তার আগে আমরা দেখলাম যে হিট ট্রান্সফার ইস্যুগুলা এবং রেজিস্ট্যান্স অফার করে কোন কোন জিনিস, এবং একটা পার্টিকুলার কেস আমরা ইনসুলেটিং মোল্ড কন্ডাক্টিভ কাস্টিং, সেটা করলে পরে উইথ টাইম থিকনেস কিভাবে ডেভেলপ করে বা টেম্পারেচার প্রোফাইল কিভাবে চেঞ্জ হয় উইথ টাইম বা উইথ ডিরেকশন উইথ ডিস্টেন্স, সেটা আমরা হিসাব করে দেখলাম এবং আলটিমেটলি আমরা সলিনোবুলকে ডেভেলপ করলাম। ওকে, কি কোশ্চেন বলবার বলো। কে একটা কোশ্চেন আছে বললাম? স্যার আমরা যে স্যার থিকনেসটা আমি চেঞ্জ বলছিলাম করতেছি স্যার, তাহলে কি স্যার এটার কি স্যার কোনো কিছু চেঞ্জ হবে না স্যার? মানে প্রপার্টি গুলা থিকনেস চেঞ্জ করলাম কিন্তু ভলিউম চেঞ্জ। এখানে বেসিক্যালি প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু করে নাই তো, এটা ভেরি সিম্পলিস্টিক একটা কথাবার্তা বলা হয়েছে আর কি, অ্যাসিউম করেছে প্রপার্টি চেঞ্জ হবে না, শুধুমাত্র সলিউশন রেসপেক্টে সেখানে কথা বলা হয়েছে, প্রপার্টি নিয়ে কোনো ইস্যু করা হয় যা ধরে না বলা হয়েছে যে প্রপার্টি ঠিক থাকবে, কিন্তু এটা কোনো চেক করা হয়নি। আর কেউ? স্যার সলিডিফিকেশন যদি কম হয় তাহলে কি স্যার আমার কাস্টিংটা ভালো হবে না খারাপ হবে, এটার কিছু কোনো ফ্যাক্টর আছে? মানে সলিউশন কম বলতে কি মিন করছো? স্যার কম বলতেছে মানে ওই যে এস এর দূরত্বটা যদি কম হয় তখন? আলটিমেটলি তো পুরা মোল্ডের মধ্যে এস হয়ে যাবে, তাই না? ইয়েস মোল্ড স্যার। মোল্ড সারফেস থেকে সলিডিফিকেশন, মনে করো এতটুকু মোল্ড, সো মোল্ড সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, সো দিস ইজ দ্য লিকুইড সলিড ইন্টারফেস যেখান থেকে শুরু হচ্ছে, সো এটা কত বড় হচ্ছে উইথ টাইম আপ টু সেন্টার, ওখান থেকেও তো তাই একই জিনিস হচ্ছে, সো আমাদের আলটিমেটলি এই সেন্টার পর্যন্ত সলিডিফাই করতে কত সময় লাগে সেটা। যদি স্যার মোল্ডটাকে আমি ছোট বা বড় করি তখন তো মানে আমার সলিডিফিকেশন মানে আমার ওই কাস্টিংটা বেটার বা খারাপ হবে, এটার কি কোনো ব্যাপার হয়? মানে মোল্ডিং এর আকার উপর কোনোটা কাস্টিং নির্ভর করে? যদি যদি থিন সেকশন কাস্টিং হয়, আমরা বলেছি থিন সেকশন কাস্টিং হলে পরে কুলিং রেট উইল বি ফাস্টার, কম সময়ে সলিডিফিকেশন হবে, এবং কম সময়ে সলিডিফিকেশন হলে পরে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য গ্রেন সাইজ উইল বি স্মলার, কারণ প্রথমে গ্রেন নিউক্লিয়েট করে পরে গ্রেন গ্রো করে, নিউক্লিয়েশন সময় সেম যদি থাকে কিন্তু গ্রো করতে তো সময় লাগবে, ইট ইজ এ ডিফিউশন কন্ট্রোল প্রসেস, এবং এই ডিফিউশন কন্ট্রোল প্রসেস যেহেতু, সুতরাং তুমি 10 মিনিটে যত বড় হবে 10 সেকেন্ডে তার চেয়ে অনেক ছোট হবে, সুতরাং কাস্টিং থিকনেস যদি ছোট হয় কম সময় লাগবে, কাস্টিং থিক যদি হয় বেশি সময় লাগবে, তার উপর ডিপেন্ড করছে গ্রেন সাইজ গুলো এবং গ্রেনের শেপও চেঞ্জ হতে পারে। ওকে, আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে শেষ করি আমরা। ওকে, থ্যাংক ইউ, নেক্সট উইকে আবার দেখা হবে।